সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেন্টার ফর ইন্টারন্যাশনাল অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সিআইএডিআর এর নিয়মিত কিন্তু নতুন আয়োজন আমাদের সাক্ষাৎকার সিরিজ আইনের গুরু দ্বিতীয় পর্ব। আমাদের সাথে আজকে আমাদের আইনের গুরু হিসেবে যিনি থাকবেন তার পরিচয়ে আমরা একটু পরে যাব। তবে শুরুতেই আমরা একটু কথা বলবো সিআইএডিআর নিয়ে এবং সিআইএডিআর এর এই আয়োজনগুলোর পিছনের কিছু ভূমিকা বা কিছু গল্প নিয়ে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা সিআইএডিআর বাংলাদেশের প্রথম এবং একমাত্র বিকল্প বিরোধ নিষ্পত্তি প্ল্যাটফর্ম, যারা 2018 থেকেই অনলাইনে বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়ে কাজ করে যাচ্ছেন এবং এডিআর সেবা দিয়ে যাচ্ছেন। শুধু গতানুগতিক এডিআর সেবাই কিন্তু নয়, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এবং ইন্টারনেটের এই রেভলিউশনকে কাজে লাগিয়ে সিআইএডিআর কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আইন শিক্ষার্থী রয়েছে এবং তাদের পড়াশোনার কারিকুলামের সাথে বিকল্প বিরোধ নিষ্পত্তির যে সম্বন্ধটি রয়েছে বা যে সম্পর্কটি রয়েছে কিংবা কতটুকু আছে, এই ডিসকোর্স গুলোকে সিআইএডিআর তুলে ধরছে। সিআইএডিআর আরো চেষ্টা করছে যে আমাদের ভবিষ্যতে বর্তমানে যারা আইন শিক্ষার্থীরা আছে ভবিষ্যতে তাদের জীবনে এডিআর প্র্যাকটিসটা কতটুকু প্রসপেক্টিভ ক্যারিয়ার হিসেবে রয়েছে বা এর পোটেনশিয়াল গুলো কি কি, এই ধরনের ডিসকোর্স গুলো তুলে আনার। সিআইএডিআর ছাড়াও সিআইএডিআর এর একটি ইউথ প্ল্যাটফর্ম রয়েছে যেটি ওয়াইসিআইএডিআর নামে পরিচিত। এই প্ল্যাটফর্মটিতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষার্থীদেরকে একসাথে করে এনে ভবিষ্যতের এডিআর প্র্যাকটিশনার্স যারা, তাদেরকে নতুন ভাবে শেখানো হচ্ছে বললে ভুল হবে, বলা যায় যে এডিআর জগতে নিজেদের তুলে ধরার সুযোগ দেওয়া হচ্ছে, নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের সিআইএডিআর একটি সাক্ষাৎকার সিরিজের আয়োজন করেছে। আমরা এবার আমাদের এই সাক্ষাৎকার সিরিজের দ্বিতীয় পর্বে এসে পৌঁছেছি এবং আমাদের আইনের গুরু, এই সাক্ষাৎকার সিরিজের নামকরণটা শুনলে হয়তো কিছুটা ধারণা করা যায় যে আমাদের আইন জগতে যারা আসলে গুরু, শুধু খাতা কলমে নয় বরং আমরা যারা শুনছি, যারা শিখেছি বা যারা আইন পেশার সাথে অনেক বছর ধরে যুক্ত আছেন বাংলাদেশে, তাদের সকলের গুরু হিসেবে কারা কাজ করেছেন বা কারা এখনো বড় একটি অবদান রেখে যাচ্ছে, ঠিক সেই ধরনের মানুষগুলোকে আমাদের আইনের গুরু সাক্ষাৎকার সিরিজের মাধ্যমে আমরা সকলের সাথে যোগাযোগ করিয়ে দেবার বা তাদের কথাগুলো আরেকবার শুনবার সুযোগটা সিআইডিআর করে দিচ্ছে। এবং আমাদের এই দ্বিতীয় পর্বে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শান্তিপূর্ণ সমাজ গঠনে বিকল্প বিরোধ নিষ্পত্তির ভূমিকা। এবং আজকে আমাদের সাথে এই বিষয়টি নিয়ে যিনি কথা বলবেন তিনি নিঃসন্দেহে আমাদের গুরু, আইনের গুরু, এবং যার নাম, তার যে গুণ রয়েছে, পরিচয় রয়েছে, কাজ রয়েছে, তার একক ধারক বা বাহক, যে মানুষটির নাম বলার পরে আসলে তাকে নিয়ে পরিচয় করিয়ে দেবার স্পর্ধা কিংবা সাহস করাটা আমার মতো একজন ছাত্রীর পক্ষে, তার সরাসরি ছাত্রীর পক্ষে কিছুটা কঠিন বটে, এটা আমি প্রথমে স্বীকার করে নিব। তবুও যেহেতু আমাদেরকে অনেকে শুনছেন, পরিচয়ের সাপেক্ষে এই মানুষটিকে পরিচয় করিয়ে দিতে হয়। আমাদের আইনের গুরু সাক্ষাৎকার সিরিজের দ্বিতীয় পর্বে আইনের গুরু হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান স্যার। প্রফেসর ডক্টর মিজানুর রহমান 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে আইন বিভাগে জয়েন করেন। তারপর থেকে কিংবা তার আগে থেকেই আইনের জগতে তার পদচারণা। এবং আমরা যারা ছাত্র ছাত্রী হিসেবে বা তার শিক্ষার্থী হিসেবে তাকে চিনি, আমাদের শিক্ষক পরিচয় ছাড়াও বাংলাদেশের আপামর সাধারণের জন্য তার একটি বড় বড় পরিচয় হলো 2010 সালে তিনি বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং মানবাধিকার কমিশনকে আরেকটু বেশি মানবিক করার পেছনে তার যে অবদান রয়েছে সেটি সারা বাংলাদেশ স্বীকৃত। এছাড়াও বলা বাহুল্য তিনি এম্পাওয়ারমেন্ট অফ দ্য এম্পাওয়ারমেন্ট অফ ল অফ দ্য কমন পিপল বা এলকপ নামের একটি সংগঠনের ফাউন্ডার, যে সংগঠনটি শুধু বাংলাদেশের
নয়, বরং পুরো সাউথ এশিয়াতে কিন্তু বাংলাদেশকে নতুন ভাবে তুলে ধরেছে। ঠিক 2018 সালে এলকক সাউথ এশিয়ান এক্সেলেন্স ইন লিগাল এডুকেশন এই অ্যাওয়ার্ডটিতে ভূষিত হয়েছে প্রফেসর ডক্টর মিজানুর রহমান স্যারের নেতৃত্বে। বাংলাদেশের লিগাল এডুকেশন এবং কমিউনিটি ল রিফর্মে এর অবদানের জন্য, এবং ঠিক সেই একই প্ল্যাটফর্ম থেকে কিন্তু 2011 সালে প্রফেসর ডক্টর মিজানুর রহমান শ্রেষ্ঠ আইন শিক্ষক হিসেবে ভূষিত হয়েছে। আমি হয়তো অনেক বেশি বলে ফেললাম তার পরিচয় নিয়ে, তিনি আমাদের সাথে আছেন। আর বেশি কিছু বলবো না, আমাদের আলোচনায় আমরা চলে যাব। স্যার, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে এসে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ অর্নি। এটি মানে ইটস মাই ফরচুন এন্ড আই এম রিয়েলি হ্যাপি টু বি হিয়ার। আশা করি যে আমাদের আলোচনাটা সবার কাছে হৃদয়গ্রাহী হবে, এবং শুধু আলোচনার খাতিরে আলোচনা নয়, আমি বিশ্বাস করি যে আমাদের আলোচনা থেকে নিশ্চয়ই আমরা সকলে এমন কিছু জানতে পারবো যেগুলো আমাদেরকে আরো সমৃদ্ধ করবে, শুধুমাত্র আইনের জগতে নয়, আমাদের সামাজিক একজন জীব হিসেবে আমাদের প্রত্যেক ব্যক্তির সমাজের প্রতি এবং মানুষের প্রতি যে কর্তব্যগুলো রয়েছে সেই কর্তব্য পালনে আমাদেরকে আরো ব্রতী করবে। সেই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকে তোমাদের সঙ্গে এই আলোচনায় আমি যুক্ত হচ্ছি। সুতরাং এরপর থেকে কি হবে, এটি চলবে। অর্নি, তুমি তো নিশ্চয়ই মানে এটাকে অ্যাডমিনিস্ট্রেট করবে, সুতরাং তুমি যেভাবে বলবে আমরা সেভাবে এগোনোর চেষ্টা করব। ধন্যবাদ স্যার। স্যার, আমরা একটু শুরুটা এভাবে করতে চাই, যেহেতু আমাদের আজকের আলোচনাটার প্রেক্ষাপটই হচ্ছে শান্তিপূর্ণ সমাজ গঠন এবং এই সমাজ গঠনে বিরোধ নিষ্পত্তি পদ্ধতির ভূমিকা। আপনার কাছে স্যার প্রথমেই জানতে চাইবো, আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তিতে একটু পরে আসি স্যার। আমরা যদি আলোচনার শুরুটা করি শান্তিপূর্ণ সমাজ গঠন দিয়ে, সেইভাবে আপনার কাছে জানতে চাইবো এই যে শান্তিপূর্ণ সমাজের কনসেপ্টটা বা আইডিয়াটা, এই কনসেপ্টটা আসলে কতটুকু পুরনো, বা এর সাথে আমাদের মানব সমাজের পরিচয়টা আসলে কতটুকু, এই টাইমলাইনটা জানতে পারলে হয়তো স্যার আমরা এর সাথে এডিআর এর টাইমলাইনটাকে একটু তুলনা বা মেলানোর সুযোগ পাই। ধন্যবাদ তোমাকে অর্নি। আমি বোধহয় এভাবে শুরু করব যে শান্তিপূর্ণ একটি সমাজ গঠন বা শান্তির মধ্যে বসবাস, এটি কিন্তু মানব সভ্যতার মতোই প্রাচীন। অর্থাৎ মানব সভ্যতার শুরু থেকেই কিন্তু শান্তির প্রশ্নটি আমাদের সামাজিক অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি অনেক প্রাচীনকালে আমাদের আদিম সভ্যতাতেও যদি ফিরে যাই, সেখানে মানুষরা যখন গোত্রে বসবাস করত, এই ক্ল্যান লাইফ বা ট্রাইবাল লাইফ ইন গ্রুপস, তখনও কিন্তু শান্তি অপরিহার্য ছিল। কেননা শান্তি ছাড়া একটি গোত্রের ভিতরে সকলে একইভাবে বিভিন্ন ধরনের মানুষ তারা রয়েছে, তাদের চিন্তা চেতনা ভিন্ন প্রকৃতির, এত সত্ত্বেও তারা সকলে মিলে একটা গোত্র জীবনযাপন করছে। এই যে গোত্র জীবনযাপনের প্রয়োজনীয়তা থেকেই তখনই কিন্তু অনুভূত হয়েছে যে যদি সেখানে শান্তি বিরাজ না করে তাহলে একত্রে বসবাস সম্ভব নয়। সেদিক থেকে বিচার করলে আমি কিন্তু বলবো যে একদম আমাদের সভ্যতার শুরু থেকেই কিন্তু এই শান্তির প্রশ্নটি আমাদের সমাজের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারও আরো কিছু পরে আর যদি আমরা দর্শনের দিকে তাকাই, তাহলে প্রাচীন যে দর্শনগুলো রয়েছে, আমি একদম যদি কনফুসিয়াসের কাছেও চলে যাই, তাহলে এই বিখ্যাত চৈনিক দার্শনিক কনফুসিয়াস, ওনার কিন্তু যে মূল দর্শন, সেই দর্শনের ভিত্তিটাও কিন্তু যে প্রকৃতিতে যে শান্তি বিরাজ করে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যে শান্তি বিরাজ করে, সেই শান্তিরই প্রতিফলন কিন্তু হতে হবে মানব সমাজে এবং মানব জীবনে। কনফুসিয়াস খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিলেন। উনি বলেছেন আমাদেরকে যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যা কিছু দেখি, সেটি whether লিভিং অন ইনার্ট, সেটা লিভিং অর নন লিভিং, প্রত্যেকের কিন্তু প্রত্যেকের সঙ্গে একটা ঐক্যের সুরে যেন আবদ্ধ, তারা একটা সূত্রে গাঁথা। এই যে একই সূত্রে গাঁথা, এই গাঁথাটা হচ্ছে ইজ দ্যাট অফ কনফুসিয়াসের ভাষায় সেটা হচ্ছে উইথ দ্য কনসেপ্ট অফ পিস অ্যান্ড হারমোনি। এবং পিস অ্যান্ড হারমোনি বলছেন এই যে প্রকৃতিতে এত বেশিভাবে এটি নিবিষ্ট রয়েছে, এত গভীরভাবে প্রথিত,
যে উনি বলছেন যে এটা আমাদের সমাজ জীবন নিয়ন্ত্রণেও এই পিস এবং হারমোনি সকল সময় মেনে চলতে হবে, এবং আমাদের এমন কোনো কিছু করা উচিত হবে না যেখানে শান্তি এবং আমাদের হারমোনি এটা কখনো কোনো না ভাবে বিঘ্নিত হতে পারে। হয়তো উনি কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো ওনার সমালোচনা করে থাকি, যেমন উনি ঠিক আমি বলবো যে আমাদের যীশু খ্রিস্টের মতোই উনিও যেন উচ্চারণ করেছিলেন যে তোমাকে যদি কেউ একটি গালে চড় মারে, থাপ্পড় দেয়, তাহলে তুমি তাকে আরেকটি গাল মানে এগিয়ে দাও যেন সেখানে আরেকটি থাপ্পড় দিতে পারে। এই যে তার এই আচরণে আমাদের এই যীশু খ্রিস্টের যে বক্তব্য, সেটি নানাভাবে বিশ্লেষণ করা যেতে পারে। তবে এখন আমরা এই শান্তিপূর্ণ অবস্থানে বা শান্তির কেন প্রয়োজন রয়েছে এই নিরিখে যদি এই বক্তব্যটিকে আমরা বিচার করি, তাহলে কিন্তু আমাদের কনফুসিয়াস বলছেন যে তাই আমার উপরে যা কিছু হচ্ছে সবকিছুকে কিন্তু আমাকে মেনে নিতে হবে, এবং মেনে নিয়ে উনি বলছেন সমাজের ভিতরেই এক ধরনের নিয়ম রয়েছে যেখানে প্রত্যেকটি ব্যক্তির একটা মর্যাদা আছে। অবশ্য এই মানবিক মর্যাদা আমরা আধুনিক কালে যেভাবে এটাকে বিশ্লেষণ করে থাকি, প্রাচীন কালে কিন্তু মানুষের মর্যাদা ঠিক ওভাবে বিচার করা হতো না। তখন আমার কোন পরিবারে জন্ম হয়েছে, আমার সামাজিক সম্মানের জায়গাটি কোথায়, আমার ক্ষমতা কতটুকু, সবকিছু মিলিয়ে কিন্তু একজন ব্যক্তির মর্যাদা চিহ্নিত করা হতো এবং নির্ণয় করা হতো। তাই কনফুসিয়াস আমাদের বলছেন যে একজন বড় ভাই তার ছোট ভাইকে কিন্তু থাপ্পড় দিতেই পারে, তাকে শাসন করতে পারে। এটি কিন্তু শান্তিকে বিনষ্ট করছে না। কিন্তু উনি বলছেন যদি ছোট ভাই ছোট হয়ে যদি বড়র গায়ে হাত তোলে, তাকে যদি থাপ্পড় দেয়, তাহলে কিন্তু আমরা ধরে নেব যে তার যে সামাজিক অবস্থান, সেই অবস্থানে তার উপরে যে দায়গুলো রয়েছে, যে দায়বদ্ধতা রয়েছে, যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে না। এবং এই যে পিস এবং হারমোনির যে নিয়ম, যেটিকে কনফুসিয়াস তার ভাষায়, চৈনিক ভাষায় উনি এটার নাম দিয়েছিলেন লি, LI, লি। লি অর্থাৎ প্রত্যেকটি মানুষের তার অবস্থানের একটা আমি বলবো মেজারিং ইয়ারস্টিক, মেজারিং রড। সুতরাং আমার লিটাকে যেন আমি কখনোই আমি এটাকে লঙ্ঘন না করি, আমার লি অনুসারে যেন আমি আমার জীবনটাকে যাপন করি। তাই উনি বলছেন যে আমি ঠিক যে উদাহরণটি দিয়েছিলাম যে বড় ভাই ছোট ভাইকে শাসন করতে পারে, এমনকি প্রয়োজন বোধে তাকে বেত্রাঘাত করতে পারে, কিন্তু ছোট ভাই যদি বড় ভাইকে বেত্রাঘাত করে বা গায়ে হাত তোলে, তাহলে লিটি এমন ভাবে লঙ্ঘিত হয়, উনি বলছেন যে এর জন্য চরম শাস্তি দেওয়া উচিত সেই ছোট ভাইকে, এবং শাস্ত্রে উনি একটা বিশ্লেষণ করে দিয়ে গেছেন। আমি যে কথাটি, যে প্রসঙ্গটি নিয়ে এখানে আমি মানে আমি গুরুত্ব দিতে চাইছি, সেটি হচ্ছে যে এমনকি প্রাচীন চৈনিক দর্শনেও কিন্তু আমরা দেখি যে শান্তির প্রয়োজনীয়তা রয়েছে, এবং শান্তি রক্ষার্থে আমার উপরে যে দায় দায়িত্ব অর্পিত হয়েছে, সেই দায়িত্বগুলো যেন আমি যথাযথভাবে যেন আমি পালন করে যাই, শুধুমাত্র তাহলেই শান্তি বিরাজ করে। নতবা শান্তি যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে সামাজিক জীবনে যে শৃঙ্খলা থাকে এবং সমাজ আমাকে যেভাবে বেঁধে রাখে, সেই সমাজের বন্ধনগুলো তখন সাংঘাতিকভাবে ভঙ্গুর হয়ে যায় এবং সমাজ তখন রসাতলে চলে যায়। সেদিক থেকে বিচার করলে কিন্তু এই শান্তির কোনো বিকল্প নেই। আর আমরা যদি এটা আধুনিক কালের আন্তর্জাতিক আইনের নিরিখে যদি বিচার করতে চাই, তাহলে তোমরা যারা আন্তর্জাতিক আইনের শিক্ষার্থী ছিলে, আন্তর্জাতিক আইন অধ্যয়ন করেছো, তোমরা জেনে থাকবে যে বর্তমান পৃথিবীতে আমরা এই থার্ড জেনারেশন রাইটের মধ্যে অন্যতম যে অধিকারটির কথা বলি, সেটি যে শান্তির অধিকার। এই শান্তির অধিকার, যে রাইট টু পিস, এবং শান্তির অধিকারটি এমন অনেক সময় মনে করা হয় যে অন্য সকল অধিকারের উপরে এই শান্তির অধিকারটি যেন অবস্থান করে। কেননা বিশৃঙ্খলতা যেখানে বিরাজ করে, অরাজকতা যেখানে বিরাজ করে, সেখানে কিন্তু ভালো কোনো কিছুই করা সম্ভবপর নয়। তাই যে কোনো কিছু, ইতিবাচক কোনো পদক্ষেপ যদি গ্রহণ করতে হয়, ইতিবাচক কোনো কর্মকাণ্ড যদি পরিচালনা করতে হয়, তাহলে শান্তির বিকল্প কিছু নেই। শান্তি বিরাজ করলেই অন্য যে কোনো কাজে হাত দেওয়া সম্ভব, এবং সেই কাজের সুফল তখন আদায় করে নেওয়াটাও সম্ভব। তাই আমরা যুগ যুগে দেখেছি যে শান্তির একটা প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে, এবং এটি সকল সময় কিন্তু মানব সমাজ সেটি উপলব্ধি করেছে এবং শান্তির প্রতি তাই এত গুরুত্ব আরোপ করেছে। আমি তোমাকে এমন উদাহরণ দিতে পারবো যে যদি আমরা প্রাচীন আমলের আন্তর্জাতিক আইনের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে
বিশেষ করে আমরা যখন ইন দ্য চাইনিজ এম্পায়ার এই এনশিয়েন্ট টাইমে তখন যে ক্ষুদ্র ক্ষুদ্র যে রাষ্ট্রগুলো ছিল, দেখা যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি যেগুলো এখনো সংরক্ষিত এবং যেগুলোর ইতিহাস আমাদেরকে প্রমাণ হিসেবে হাজির করে, সেখানে আমরা দেখতে পাই যে এমনকি 1254 খ্রিস্টপূর্বে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল, যে চুক্তিতেই বলা হচ্ছে যে একটি রাষ্ট্র অপর রাষ্ট্রকে প্রথমেই সে আক্রমণ করবে না, অনাক্রমণ চুক্তি, মানে আমরা এটাকে বলছি যে ট্রিটি অফ নন অ্যাগ্রেশন। এই ট্রিটি অফ নন অ্যাগ্রেশন আধুনিক আন্তর্জাতিক আইনেও এবং সমসাময়িক কালেও কিন্তু আমরা জানি যে ভারত বা পাকিস্তান আমরা কিন্তু এরকম চুক্তি মানে তারা কিন্তু এরকম চুক্তি করতে পারেনি, বা মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো কিন্তু এরকম চুক্তি করতে পারেনি, চীন বা নেপাল বা চীন বা ভারত কিন্তু এরকম চুক্তি করতে পারে নাই, যেখানে বলা হচ্ছে যে আমি তোমাকে প্রথম আক্রমণ করব না। এবং আমরা প্রত্যেকে যদি এই দায়িত্বটা নিয়ে নিতাম রাষ্ট্র হিসেবে, যে আমি তোমাকে প্রথমে আক্রমণ করব না, অর্থাৎ আমি আগ্রাসনী কোনো নীতি অবলম্বন করব না, তাহলে তো আগ্রাসনেরই কোনো স্থান থাকে না, তাহলে শক্তি প্রয়োগের কোনো স্থান থাকে না, তাহলে যুদ্ধের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। এবং তখন আমাদের এই ভাষার জগৎ থেকে যুদ্ধ নামক শব্দটি কিন্তু আমরা তখন হারিয়ে যাবে, এবং যুদ্ধ নামক শব্দের কোনো প্রয়োজনীয়তা তখন আমাদের কিন্তু অনুভূত হবে না। সেদিক থেকে বিচার করলেও সে অতি প্রাচীন কাল থেকে কিন্তু এই শান্তির প্রতি বিশেষ আগ্রহ এবং শান্তির প্রতি যে আমাদের একটা উপলব্ধি অনুভব এবং এর প্রয়োজনীয়তা যে উপলব্ধ হয়েছে আমাদের মনুষ্য সমাজে, সেটি কিন্তু তর্কাতীত। স্যার, তাহলে কি আমরা বলবো যে শান্তির যে সময়কালটা তার সাথে বিরোধ নিষ্পত্তি এই আইডিয়াটা কি সমসাময়িক? যদি তাই হয় স্যার, তাহলে এরপরে বিকল্প বিরোধ নিষ্পত্তির সাথে আমাদের সাধারণ যে বিরোধ নিষ্পত্তি এর যে টাইম ডিফারেন্স, সেটির সাথে আসলে শান্তি অর্জন বা সামাজিক শান্তি অর্জনের ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তির আলোচনাটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ? আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এগুলোকে কিন্তু একদম সময় দিয়ে ঠিক মাইলস্টোন হিসেবে একদম ওভাবে বিভক্ত করা কিন্তু খুব কষ্টকর ব্যাপার, এবং এটি বোধহয় প্রয়োজন আছে বলে মনে হয় না। তবে এটিও তো সত্য, ঠিক যেমন শান্তির প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে মানব সভ্যতার শুরু থেকে, ঠিক তেমনি ভাবে মানব সভ্যতার শুরু থেকেও কিন্তু বিরোধও, যে বিরোধের উৎপত্তি হয় এবং বিরোধের সৃষ্টি হতে পারে, এটিও কিন্তু একটি সত্য, এবং এই সত্যকেও কিন্তু মনুষ্য সমাজ গ্রহণ করেছে। সুতরাং যে কোনো সমাজে যখন ভিন্ন ভিন্ন ব্যক্তির অবস্থান, আমরা যদি যতটাই গোত্রীয় জীবনযাপন করি না কেন, আমরা যতই গোষ্ঠীবদ্ধ হই না কেন, আমরা যতই দলগত হই না কেন, এত সত্ত্বেও কিন্তু একই দলের ভিতরে নানা রকম মতভেদ থাকতে পারে, নানা রকম চিন্তার স্রোত কিন্তু সেখানে থাকতে পারে, এবং মাঝে মাঝেই সেগুলো কিন্তু বিরোধের আকারে সেগুলো কিন্তু বহিঃপ্রকাশ ঘটতে পারে। এরকম বিরোধ মনুষ্য সমাজে সবসময় ছিল, এবং যখন বিরোধ ছিল তখন কিন্তু বিরোধটাকে নিষ্পত্তি করাটাও একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় এ কারণেই যে বিরোধগুলোকে যদি নিষ্পত্তি না করা যায়, তাহলে এই যে হানাহানি, একে অপরের বিরুদ্ধাচরণ, এটি এমন এক পর্যায়ে যেতে পারে যখন সমাজের অস্তিত্বই কিন্তু বিলীন হবার সম্মুখীন হয়ে পড়ে। এ কারণেই কিন্তু দার্শনিকরা, আইনবিদরা প্রাচীন কাল থেকেই বিরোধ নিষ্পত্তির কথা বলেছেন, এবং বিরোধ নিষ্পত্তিতে নানা রকম পথ এবং মতের তারা কিন্তু প্রদর্শন করে গেছেন। এখন আমরা যদি প্রাচীন কালে যাই, আমি একটু উদাহরণ যদি দিই অনি, এরকম যে মনে করো যে আমরা আদিম সমাজে বাস করছি, আমরা আমাদের যে গোত্র, সেই গোত্রে ধরো আমরা 50 জন একসঙ্গে আছি, এবং যেহেতু আমরা প্রাচীন সমাজের আদিম সমাজের কথা বলছি, তাই আমরা কিন্তু জীবন ধারণ করছি থ্রু গ্যাদারিং অফ ফ্রুটস অ্যান্ড আদার থিংস, ফ্রম প্লাকিং ফ্রুটস, এবং থ্রু আওয়ার হান্টিং, আমি জঙ্গলে যাচ্ছি, আমি শিকার করছি, এবং শিকারের মাধ্যমে এবং এই যে আহরণের মাধ্যমে আমরা কিন্তু আমাদের জীবন নির্বাহ করবার আমরা পথগুলোকে আমরা খুঁজে পাচ্ছি। এখন মনে করো যে আমরা একটা বাইসন মেরেছে আমাদের দলকে, আমাদের গোত্রের বাইসন মেরে নিয়ে এসছে, বাইসনটা এখন খাওয়া হবে, আগুনে পুড়ি এখন আমরা সেটাকে ভাগ বন্টন করছি। মনে করো যে তোমার কলিজা খুব পছন্দ, কলিজা খেতে পছন্দ করো, আমিও কলিজা খেতে পছন্দ করি, আরো একজন কলিজা খেতে পছন্দ করে, কিন্তু কলিজাটা খাবে কে? কে পাবে এই অংশটুকু? একটা কিন্তু বিরোধের সৃষ্টি হয়ে গেল।
কেননা আমাদের স্বার্থের সংঘাত ঘটছে এখানে। যখন ওই স্বার্থের সংঘাত ঘটছে এবং সেই স্বার্থ সংঘাতটি যখন একটা খুব একটা চরম আকার ধারণ করে, সেটি কিন্তু তখন বিরোধ হয়ে গেল। এখন এই যে বিরোধটি হয়েছে, এই বিরোধের তো নিষ্পত্তি করতে হবে। সুতরাং প্রাচীন অর্থাৎ মানব সভ্যতার শুরু থেকেই যখন আমাদের এই সামাজিক জীবনযাপন আমরা শুরু করি, তখন থেকে বিরোধেরও কিন্তু উৎপত্তি হয়েছে এবং সেই বিরোধগুলো কিন্তু নিষ্পত্তি করা গেছে। এখন প্রাথমিক পর্যায়ে বিরোধগুলো কিভাবে নিষ্পত্তি করা হতো? প্রাথমিকভাবে বিরোধ নিষ্পত্তি করা হতো যিনি দলনেতা থাকতেন, সেই দলনেতার তার মত অনুসারে, তার আহ, আদেশ অনুসারে তিনি যা বলতেন সেটিকেই আমরা সকলে গ্রহণ করতাম। এর পেছনে অবশ্য যুক্তি ছিল যে কেননা যিনি দলনেতা, সাধারণত যিনি সবচেয়ে অভিজ্ঞ, যিনি বয়স্ক, তিনি হতেন দলনেতা। এবং তাকে তিনি দলনেতা হতেন এ কারণেই যে তিনি জীবনকে দেখেছেন। এই যে তার এতটা জীবন তিনি অতিবাহিত করে গেছেন, এতটি বছর উনি তার কেটে গেছে জীবনের, উনি অনেক কিছু দেখেছেন। ওনার অভিজ্ঞতার ভান্ডারটি যথেষ্ট আমি বলবো প্রাচুর্যময়। সুতরাং তার অভিজ্ঞতার আলোকে উনি যা কিছু বলতেন, আমরা সমাজের যারা এই দলের এই গোত্রের ভিতরে রয়েছি সদস্য, আমরা প্রত্যেকে মনে করতাম যে এই আদেশটি মেনে নেয়াটা, তার কথাটি পালন করা এবং প্রতিপালন করা এটা আমার দায়িত্ব। কেননা এটি পালন যদি না করি তাহলে আমি গোত্রহীন হয়ে পড়ব, আমি দলছুট হয়ে যাব এবং দলছুট হয়ে একাকী আমার পক্ষে জীবন ধারণ এবং প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকা সম্ভব নয়। সুতরাং আমার নিজ স্বার্থেই কিন্তু দলনেতার কথাটিকে আমাকে মেনে নিতে হচ্ছে। এখানে আমার ব্যক্তি স্বার্থ যেমন নিহিত, ঠিক তেমনি দলীয় যে স্বার্থ, গোত্রীয় যে স্বার্থ, সেটিও কিন্তু নিহিত। দুটো স্বার্থ যেহেতু একসঙ্গে, দ্য কোইন্সিডেন্স অফ ইন্টারেস্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড অফ দ্য কালেকটিভ, সেহেতু কিন্তু আমি আমার গোত্রের যে নেতা, দলের যিনি নেতা, অভিজ্ঞ যে মানুষটি, তার কথাটি মেনে নিচ্ছি। উনি যেভাবে বন্টন করে দিচ্ছেন সেই বন্টনটা আমরা গ্রহণ করছি। এখন যিনি দলনেতা, তিনিও তো সবকিছু মনে রাখতেন যে আজকে আমি অর্ণিকে দিলাম কলিজাটা খেতে, আমি যদি বারংবার অর্ণিকে দিই তাহলে কিন্তু আমাদের ভিতরে যে বিভেচ্য হবে, তখন তার যে দলনেতা হিসেবে তার যে অবস্থান, সেই অবস্থানটা কিন্তু ধীরে ধীরে টলমলে হয়ে যাবে, ধীরে ধীরে ভঙ্গুর হয়ে যাবে। সুতরাং নিজের এই অবস্থানটিকে ধরে রাখবার জন্যও আজকে যদি উনি অর্ণিকে কলিজার টুকরো দেন, তাহলে কালকে কিন্তু উনি মিজানুরকে দিবেন, পরশু উনি মাসুম বিল্লাহকে দেবেন, তারপরে উনি মানে আশরাফকে দেবেন। অর্থাৎ এভাবে এভাবে কিন্তু বন্টন হয়ে যাচ্ছে। অর্থাৎ বিরোধ হচ্ছে, বিরোধের নিষ্পত্তি কিন্তু হয়ে যাচ্ছে। এমনি ভাবে কিন্তু সমাজের ভেতরেই, সমাজ থেকেই কিন্তু উৎসারিত আমরা দেখেছি যে ব্যবস্থাটি গড়ে উঠেছে, যে ব্যবস্থার মাধ্যমে আমরা বিরোধ নিষ্পত্তি করতাম। এবং আমাদের যার জন্য পৃথিবীর যে কোনো সভ্যতার দিকে যদি আমরা তাকাই, and I tell you, মানে without any exception to any civilization, আমাদেরকে ইউরোপীয়রা বলুক না কেন যে ওরা বর্বর, কেউ বলুক না কেন যে আফ্রিকার ওই অঞ্চলটি বর্বর দ্বারা অধ্যুষিত, জার্মানরা তো এককালে বর্বর হিসেবে পরিচিত ছিল রোমানদের তুলনায়। সুতরাং এগুলো সবই হচ্ছে আপেক্ষিক ধারণা। যাদেরকে আমাদেরকে বর্বর মনে করা হতো, আমাদের ভেতরেও কিন্তু এই স্থানীয় ভাবে এই বিরোধ এবং সমাজে প্রতিপালিত হয়েছিল। যেটি হয়েছে আমাদের পরবর্তীতে, আমাদের এই কলোনাইজেশনের ফলে, যে আমাদের যে নিজস্ব ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলোকে ভেঙে ফেলা হয়েছে, অনেক অনেক সময় সেগুলোকে উৎপাটন করা হয়েছে এবং সেখানে প্রতিস্থাপিত হয়েছে, সেখানে চাপিয়ে দেওয়া হয়েছে আমার স্থানীয় নয়, বিদেশি কিছু ধ্যান ধারণা। এবং সেই ধ্যান ধারণার বশবর্তী হয়ে আমাদের বিরোধগুলোকে নিষ্পত্তি করতে আমাদেরকে হয় উৎসাহিত করা হয়েছে, এবং উৎসাহিত যখন কাজ হয়নি তখন আমাদেরকে বাধ্য করা হয়েছে। এবং রাষ্ট্র তখন এগিয়ে এসছে কোন একটি বিরোধ নিষ্পত্তির পন্থাটাকে রাষ্ট্রীয় পন্থা হিসেবে গ্রহণ করে, রাষ্ট্র তখন সমাজের উপরে সেই ব্যবস্থাটি চাপিয়ে দিয়েছে, যেটি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আমরা মেনে নিতে বাধ্য হয়েছি। আমাদের এই যে বিচার ব্যবস্থা এবং বিচার এবং এই যে আদালত বা ট্রাইব্যুনালের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, এটিও কিন্তু ঠিক তেমনি একটি চাপিয়ে দেওয়া ঔপনিবেশিক ব্যবস্থা, যেটা আমরা আজও পর্যন্ত এর থেকে অন্তত পক্ষে আমরা যদি এর মানে আমি বলি যে স্ট্রাকচারটাও যদি গ্রহণ করি, কাঠামোটাও যদি গ্রহণ করি, কিন্তু ভেতরের যে এসেন্স, যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা পরিবর্তন করতে খুব একটা যে আমরা পারদর্শিতা দেখিয়েছি আজ পর্যন্ত, এরকম দাবি করাটা হয়তোবা সম্ভবপর নাও হতে পারে।
সুতরাং আমি বলছি যেটি সেটা হচ্ছে যে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন পন্থা বিভিন্ন সময় আমরা দেখেছি, এবং সেগুলো কালক্রমে আমরা দেখেছি যে রাষ্ট্র কর্তৃক চাপিয়ে দেয়া যে বিরোধ, সেই বিরোধগুলোর সবচেয়ে বড় একটা যে অসুবিধে সেটি হচ্ছে যে সামাজিক সম্পর্কে বিরোধ সৃষ্টি হয়, কিন্তু সামাজিক সম্পর্কে যেখানে বিরোধগুলোর উৎপত্তি হচ্ছে সেই বিরোধগুলোকে এমন ভাবে নিরসন করা হচ্ছে যেখানে এককভাবে কেউ জয়ী হচ্ছে এবং অন্য একটি দল, অন্য একটি পক্ষ তারা সেখানে বিজিত হয়ে যাচ্ছে, তারা হেরে যাচ্ছে। এই উইন লুজ, এক পক্ষ যদি জেতে অন্য পক্ষ হেরে যায়। সুতরাং এখানে মানে যেটা ওই খুব প্রিয় একটি মানে পপ মিউজিক গ্রুপ অ্যাবা, আমি আমি আমার বিশ্বাস অনেকে হয়তো আব্বার গান শুনে থাকবে। সে আবার একটা বিখ্যাত গান ছিল যে উইনার টেক্স ইট অল, যে জেতে সে শতভাগ নিয়ে নেয়, আর যে হেরে যায় এই ধরনের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সে শতভাগ হেরে যায়। কিন্তু আমরা যদি সামাজিক সম্পর্কগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করি, সামাজিক সম্পর্কই এমন যে কেউ কিন্তু শতভাগ বিজয়ী হবার নয়, এবং শতভাগ কিন্তু কেউ যে হেরে যাবে সেটিও কিন্তু সামাজিক সম্পর্কের ভিতরে হবার কথা নয়। সামাজিক সম্পর্কে যেহেতু মানুষের সম্পর্ক, এই সম্পর্ককে টিকিয়ে রাখবার জন্যে এককভাবে কেউ যদি বিজয়ী হয়ে যায় তাহলে অন্য পক্ষের যে ক্ষতের সৃষ্টি হয় সেই ক্ষতটা কিন্তু কখনো নিবারণ করাটা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে, এবং এই ক্ষতটা তখন কিন্তু এক ধরনের আমাদের ভিতরে একটা দ্বন্দ্বের সৃষ্টি করে, একটা শত্রুতার সৃষ্টি করে, এমনকি মুখ দেখা দেখি তখন কিন্তু বন্ধ হয়ে যায়। অর্থাৎ আধুনিক কালের যে বিরোধ নিষ্পত্তির প্রধানতম যে ব্যবস্থা, সেটি আমরা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের দিকেই তাকাই না কেন, আমরা যে কোনো আইন ব্যবস্থার কথাই বলি না কেন, এই সবগুলো আইন ব্যবস্থাতে দেখবো যে চাপিয়ে দেওয়া বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা, এবং এই চাপিয়ে দেওয়ার কারণে যেটি হচ্ছে ইটস আইদার ইউ উইন অর ইউ লুজ, এবং এই উইন লুজের ফলে যেটি হচ্ছে যে আমাদের মুখ দেখা দেখি বন্ধ হচ্ছে, আমাদের শত্রুতা আরো চিরস্থায়ী রূপ লাভ করছে, এবং আমাদের এই পারিবারিক এবং সামাজিক যে সম্পর্ক সেই সম্পর্ক দারুণ ভাবে কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছে। এমনকি এর ফলে তো এমনও দাঁড়ায়, আমাদের অনেকগুলো এরকম কিন্তু অ্যানেকডোটস বা জোকস আমরা আমাদের সমাজে দেখি যে বাবা বলে যাওয়া, বাবা মৃত, মানে একদম মৃত্যু পথযাত্রী বাবা, তিনি তার সন্তানকে বলছেন, বাবা আমি তো মারা যাচ্ছি কিন্তু ওই পরিবারে এই মামলাটা কিন্তু তুমি একটা করে দাও, বা আমার মৃতদেহের মধ্যে তুমি একটা বাঁশ পুঁতে দাও এবং তারপর ওদের বিরুদ্ধে মামলা করবে যারা আমার শত্রু, এবং তাদেরকে যেন এটা মামলার আসামি করা হয়। অর্থাৎ এই সামাজিক সম্পর্ক বিনষ্ট হবার এই যে উদাহরণটা কি হতে পারে, এই উদাহরণগুলো কিন্তু আছে, এবং এই সামাজিক সম্পর্ক আমাদের বিরোধগুলো যদি যথাযথভাবে নিষ্পত্তি না হয়, সমাজের যে সম্পর্ক সেটাকে যদি আমরা আমাদের বিবেচনায় না রাখি, এই আন্ত ব্যক্তি, আন্ত সম্প্রদায়, আন্ত পরিবার যে সম্পর্কগুলো সেগুলোকে বিবেচনা না রাখলেই কিন্তু আমরা এমন একটা পথে চলে যাই যে এককভাবে কেউ জয়ী হচ্ছে বা এককভাবে কেউ হেরে যাচ্ছে, এবং সেখানে কিন্তু এই বিরোধ নিষ্পত্তি না হয়ে আমরা হয়তো একভাবে দেখতে পারি খুব ফর্মালি যে একটা বিরোধ নিষ্পত্তি করা হলো, প্রকারান্তরে কিন্তু যেটি হচ্ছে যে বিরোধ নিষ্পত্তি না হয়ে একটা বড় আর একটা বিরোধের কিন্তু জন্ম লাভ করলো এই নিষ্পত্তির মাধ্যমে। সুতরাং যে বিরোধ নিষ্পত্তি আরো বৃহত্তর সংঘর্ষের, বৃহত্তর দ্বন্দ্ব, বৃহত্তর সংঘাতের জন্ম দেয়, সেটাকে কতখানি বিরোধ নিষ্পত্তি হিসেবে আমরা আখ্যায়িত করব, এটি কিন্তু আমাদের চিন্তা করবার যথেষ্ট প্রয়োজন রয়েছে। স্যার, তার মানে আমাদের বর্তমান যে বিরোধ নিষ্পত্তি সেটি আসলে আমাদের ন্যায় বিচারের ধারণাকে একপাক্ষিক করে রেখেছে, বা হেরে যাওয়া বা শুধুমাত্র জিতে যাওয়া এরকম একটা পাল্লায় আসলে নিয়ে এসেছে। তাহলে স্যার সেক্ষেত্রে কি আপনি বলবেন যে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর আমাদের সামাজিক ন্যায় বিচারের এই কনসেপ্টটাকে নতুন ভাবে সংজ্ঞায়িত করবে, বা নতুন ভাবে সংজ্ঞায়িত করার সুযোগ আছে কি এডিআর এর মাধ্যমে? দেখো, আমি মানে তুমি যে প্রশ্নটা করছো আমি উত্তরটা এভাবে দিই যে দেখো, আমি কিন্তু যেভাবে ব্যাখ্যা করেছি এতে করে কিন্তু আমি বলছি যে আমাদের যথাযথ বিরোধ নিষ্পত্তি কিন্তু আমাদের সমাজে প্রথিত, সমাজ থেকে উৎসারিত এবং আমাদের প্রতিপালিত হয়ে এসছে অতীতে। পরবর্তীকালে বিশেষ একটি সময় এসে, ঐতিহাসিক সময়ে এসে, নানা ঐতিহাসিক কারণে কিন্তু আমরা সেই স্থান থেকে চ্যুত হয়ে গেছি। স্থানচ্যুত হয়ে আমরা অন্য একটা মডেলের
আমরা বোধহয় অনুসরণ করছি, যে মডেলটা প্রকৃত অর্থে কিন্তু বিরোধ নিষ্পত্তি করতে ব্যর্থ হচ্ছে এবং আরো বড় ধরনের বিরোধের তারা জন্ম দিচ্ছে। সুতরাং আমি যদি বলি যে এই এডিআর এর কথা, যে তুমি বলে যে এডিআর মানে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিকল্প ব্যবস্থা, এখন এই বিকল্পগুলো তো আগেই ছিল। সুতরাং আমি কোন বিকল্পের কথা বলছি? আমাদের কিন্তু ওই জায়গাটা আবার ফিরে যেতে হবে, কোন বিকল্পের কথা বলছি। আমরা কিন্তু যেটা করছি এখন, যে অতীতে যেগুলোকে আমরা মানে অকেজো পুরনো একটা বর্বর অসভ্য জাতি সমূহের মধ্যে বিরাজমান, তাদের দ্বারা মানে এগুলো অনুসৃত হয়েছে তাদের কর্তৃক, সেই বর্বর অসভ্য জাতিসমূহ কর্তৃক অনুসৃত বিরোধ নিষ্পত্তির পন্থাগুলোকে, যেগুলোকে আমরা মানে একদম ছেটে বিদায় করে দিয়েছিলাম, আমরা কিন্তু আবার সেগুলোকে পুনর্ভাবে মানে আবার পুনর্জাগরণের এবং পুনঃপ্রয়োগের একটা চেষ্টা আমরা করছি। আমরা আবার অতীতকে আমাদের মাঝে কিন্তু নিয়ে আসবার একটা চেষ্টায় আমরা রত রয়েছি। সেই দিক থেকে চিন্তা করলে কিন্তু নতুন কিছু নয়। তবে হ্যাঁ, যেহেতু দীর্ঘ একটা সময় এখানে অতিবাহিত হয়ে গেছে, যেহেতু এক ধরনের রাষ্ট্রীয় বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা সবখানেই একটা খুব শক্ত একটা অবস্থানে চলে গেছে, তাই সেইখান থেকে উত্তরণের পথ খুঁজতে হলে আমরা যখন এই বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থার কথা বলছি, তখন আমরা এটাকে নতুন একটি ধারণা হিসেবে গ্রহণ করবার চেষ্টা করছি। এটা কিন্তু আসলেই সেই পুরনো ধারণাই নতুন একটি ছাঁচে এটাকে গ্রহণ করা, নতুন আদলে নতুন ছাঁচে ফেলে সেটাকে নতুন হিসেবে আমাদের সামনে উপস্থাপন করবার একটা চেষ্টা এর ভিতরে রয়েছে বলে আমার কাছে কিন্তু মনে হয়। আপনি আসলে আমাদের এই আলোচনাটা যেখান থেকে আহ মানে বহমান, আসলে যে সামাজিক সম্পর্কগুলো বা এর মূল্যগুলো বা এই যে একতরফা হারজিত, এই কনসেপ্ট গুলো আমাদের বর্তমান আইনি ব্যবস্থা থেকে আসলে এগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করছে না। তাহলে সেক্ষেত্রে স্যার আপনি কি বলবেন যে আমাদের বর্তমান লিগ্যাল সিস্টেম, কোর্ট সিস্টেম বলি বা একাডেমিক লিগ্যাল সিস্টেমটা বলি, আমাদের দিন শেষে উদ্দেশ্যটা কি আসলে স্যার সেই শান্তিপূর্ণ সমাজ বা সেই সামাজিক সম্পর্কগুলোকে তুলে ধরা? এখন এইখানে এসে কিন্তু আমাদের আরেকটু বোধহয় আমাদের মানে আমাদের সামাজিক ইতিহাসে এবং দর্শনে কিন্তু ফিরে যেতে হবে, যে আমরা সমাজটাকে দেখি এবং আমাদের বর্তমান যে অবস্থানে উপনীত হয়েছি, এটা কিভাবে উপনীত হয়েছি। এবং এখানে কিন্তু আমি কয়েকটি নাম, বিশেষ করে আমি একটি নাম উল্লেখ করবো, আমাদের উপমহাদেশ একটি নাম আমি উল্লেখ করব, একজনের নাম উল্লেখ করব, এবং ইউরোপ থেকে আমি একজনের নাম উল্লেখ শ্রদ্ধা রেখে আমি এখন এই বক্তব্যটা উপস্থাপন করব। আমি মানে আমাদের ইউরোপের যার নাম আমি উল্লেখ করব, তিনি আর কেউ নন, তিনি যাকে আমরা সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে বিবেচনা করে থাকি, তিনি হচ্ছেন কার্ল মার্কস। কার্ল মার্কস কিভাবে দেখিয়েছেন আমাদের, যে যখন শ্রেণীহীন সমাজ ছিল, শ্রেণীহীন সমাজে কিন্তু শ্রেণী স্বার্থ ছিল না। ব্যক্তি স্বার্থ থাকতে পারে, কিন্তু ব্যক্তি স্বার্থ কিন্তু শ্রেণী স্বার্থ নয়। এবং এই শ্রেণী স্বার্থ যেহেতু ছিল না, তাই ব্যক্তির যে দ্বন্দ্বগুলো ছিল সেগুলো নিরসন করা কিন্তু খুব সম্ভবপর ছিল। এবং সেখানে আমাদের নিজস্ব যে ব্যবস্থা ছিল, সেখানে চাপিয়ে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। আমি একটু আগেই বলেছি যে যেহেতু এটা আমার ব্যক্তি স্বার্থকে রক্ষা করে এবং আমার গোত্রীয় বা স্বার্থকে রক্ষা করে, সেহেতু হওয়াটা আদায় করে নেওয়াটা কিন্তু খুবই সহজ এবং এটা স্বাভাবিক ব্যবস্থা ছিল। কিন্তু যখন এই শ্রেণীহীন সমাজ বিভক্ত সমাজে রূপান্তরিত হয়ে যায়, উদ্ভব ঘটে, এবং যখনই শ্রেণীর স্বার্থ আসলো, তখনই কিন্তু শ্রেণীর স্বার্থটি প্রতিভূ হয়ে দাঁড়ালো হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্রযন্ত্র তখন মানে অর্থনৈতিকভাবে যেটি প্রভুত্বশীল শ্রেণী, সেই শ্রেণীর স্বার্থকে রাষ্ট্র তখন নিজ স্বার্থ হিসেবে গ্রহণ করে, এবং তখন একটি শ্রেণীর স্বার্থকে রাষ্ট্রীয় স্বার্থ হিসেবে গ্রহণ করে সেটি সকলের উপরে চাপিয়ে দেবার একটি প্রবণতা রাষ্ট্রের ভেতরে আমরা লক্ষ্য করি। এবং এই স্বার্থটি কিন্তু তখন ওই গায়ের জোর ছাড়া, শক্তি ছাড়া কিন্তু চাপিয়ে দেওয়াটা সম্ভব নয়। কেননা এমনিতেই কিন্তু স্বাভাবিকভাবে কেউ গ্রহণ করবে না, যা আমার বিরুদ্ধে, যা আমার স্বার্থ রক্ষা করে না, যেটি আমাকে দাবিয়ে রাখে, যেটি আমাকে পদানত করে রাখে, আমি তো সেটি স্বেচ্ছায় কখনোই গ্রহণ করব না। তাই তখন প্রয়োজন হয় রাষ্ট্রীয় শক্তি, তাই তখন প্রয়োজন হয় যে আমার পুলিশ থাকতে হবে, তাই তখন প্রয়োজন হয় আমার র্যাব থাকতে হবে,
তখন প্রয়োজন হয় আমার হাজত জেলখানা থাকতে হবে, তার তখন প্রয়োজন হয় যে আমার ডান্ডা বেড়ি থাকতে হবে, আমাকে লাঠির আঘাত করতে হবে, প্রয়োজন বোধে আমি আমার শক্তি প্রয়োগ করে একজন ব্যক্তির জীবন হরণ করব, তবু রাষ্ট্রের যে স্বার্থ, রাষ্ট্রের যে ইচ্ছা, সেই স্বার্থটাকে আমি প্রাধান্য দেব এবং সেটিকে আমি প্রতিষ্ঠিত করব। সেখানে এই যে দ্বন্দ্বটি হচ্ছে ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের, শ্রেণীর সঙ্গে ব্যক্তির, এইখানে গিয়ে কিন্তু আমরা এই শক্তি প্রয়োগ এবং শক্তির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির একটা প্রয়োজনীয়তা কিন্তু তখন অনুভূত হয়। আমি খুব সাদামাটা ভাবে অর্নি যদি আমি যদি কৃতদাসদের উদাহরণ দিই, আমরা ইতিহাসে বিখ্যাত বিখ্যাত কৃতদাসের নাম আমরা জানি, স্পার্টাকাস যেমন, বা যারা আজকে শুনছেন আমাদের এই আলোচনা, নিশ্চয়ই অনেকে হয়তো গ্ল্যাডিয়েটর সিনেমাটা দেখেছেন। The gladiators were none, but they were also slaves. এবং এই স্লেভদের কি অবস্থাটা ছিল, এবং সেই সময় কিন্তু the number of slaves far outnumbered the number of slave masters, তাই না? দাস মালিকের চাইতে দাসদের সংখ্যা তো অনেক বেশি ছিল, কিন্তু এরপরও দাসদেরকে পদানত করে রাখা হয়েছিল এমন ভাবে যে আমরা দেখেছি যে আইনে দাসদের এমনকি মানুষ হিসেবেও বিবেচনা করা হতো না। The slaves were treated as chattels. একটা দাস হচ্ছে একটা সম্পত্তি, একটা বস্তুর ন্যায় তাকে বিবেচনা করা হতো। সবই আইনে, সবই কিন্তু রাষ্ট্রীয়। এবং কিভাবে করা হয়েছে? করা হয়েছে শক্তি প্রয়োগের মাধ্যমে। কার শক্তি? রাষ্ট্রের শক্তি। রাষ্ট্র কার স্বার্থ রক্ষা করছে? দাস মালিকদের স্বার্থ রক্ষা করছে। দাস মালিকদের হয়ে রাষ্ট্র, যেটি কিনা আমার সবার হবার কথা এবং যেখানে সবারই রাজা হবার কথা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে সবাই যদি রাজা হতে পারতো, তাহলে সেই রাজত্ব এবং সেই রাজ্যের চেহারা তো অন্যরকম হবার কথা। কিন্তু সেটি না হয়ে হলো কি? রাজত্ব হয়ে গেল একটা শ্রেণীর, এবং সেই শ্রেণীর স্বার্থটিকে অন্য সকলকে, মানে সকলের স্বার্থ হিসেবে বিবেচনা করে তখন শক্তি প্রয়োগের মাধ্যমে তখন সেটিকে হাসিল করা হচ্ছে। এই কথাটা আমাদেরকে বুঝাচ্ছেন কার্ল মার্কস। আর এই জিনিসটি আমাদের উপমহাদেশের একজন বিখ্যাত আইনবিদ ডক্টর আম্বেদকর, আমি আশা করি আম্বেদকরের নাম অন্ততপক্ষে অন্য কেউ না জানো, আইনের ছাত্ররা তো জানে, এই কারণে যে ভারতীয় সংবিধানের প্রণেতা হিসেবে যার নাম সর্বাগ্রে উচ্চারণ করা হয় তিনি হচ্ছেন ডক্টর আম্বেদকর, এবং যিনি দলিত শ্রেণী থেকে উঠে এসছেন। তিনিও আমাদের মহাত্মা গান্ধীর ভাষায় হি ওয়াজ ওয়ান অফ দ্য হরিজন। তিনি তো বিধাতার সৃষ্টি হরিজন, মানে মানে সৃষ্টিকর্তার সৃষ্ট হরিজন, তারই সেই হরিজন, সেই দলিত শ্রেণী থেকে উঠে এসে। এবং ডক্টর আম্বেদকর কি নাম দিচ্ছেন? এই যে মানুষগুলোকে, যাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে, যাদের স্বার্থকে, যাদের মানে ইন্টারেস্ট গুলোকে কোনো প্রাধান্য না দিয়ে তাদের উপরে অন্যের ইন্টারেস্ট গুলো চাপিয়ে দেওয়া হচ্ছে, ডক্টর আম্বেদকর তাদের নাম দিচ্ছেন ব্রোকেন ম্যান। তারা হচ্ছে ব্রোকেন, ব্রোকেন ফ্রম দ্য সোসাইটি, ব্রোকেন ফ্রম দ্য গ্রুপ, ব্রোকেন ফ্রম দ্য ট্রাইব। এবং এই যে ব্রোকেন হয়ে গেছে, once you're broken, then the implications of being broken is inflicted on you. তখন এগুলো তোমার চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই ব্রোকেন মেনদের অবস্থা হচ্ছে ঠিক দাসদের মতো। আমাদের উপমহাদেশে আমরা দেখছি এই ব্রোকেন মেন তারা হয়ে যাচ্ছে দলিত, ব্রোকেন মেন তারা হয়েছে হরিজন, এই ব্রোকেন মেন তারা হয়ে যাচ্ছে আমাদের মেথর, তারা হয়ে যাচ্ছে আমাদের চাষা ভূষা, তারা হয়ে যাচ্ছে সেই শ্রেণী যারা আমার জন্য কাজ করবে, কিন্তু আমার এই পদমর্যাদায়, আমার এই মর্যাদা, আমার এই সামাজিক অবস্থানে কখনো তাদেরকে উঠতে দেয়া হবে না এবং তারা উঠতে পারবে না। তাই আমরা তাদেরকে ভাগ করে দিচ্ছি। এবং এই যে ভাগ এবং এই বিন্যাসটা করে দেয়া, কখনো আমরা ধর্মের নামে এটা করছি, কখনো আমরা এটা প্রকৃতির নামে করছি, কখনো আমরা এটা সামাজিক প্রয়োজনীয়তার নিরিখে আমরা এটাকে একটা যুক্তি দাঁড় করবার চেষ্টা করছি। অর্থাৎ বিভিন্ন ভাবে আমরা দেখছি যে এই খোড়া যুক্তি দিয়ে হলেও এটা একটা বৈধতা দেবার চেষ্টা কিন্তু করা হচ্ছে। এই যে আমাদের ব্যবধানটা যে হয়ে গেল একটা শ্রেণী বিভক্ত সমাজে, যখন শ্রেণী স্বার্থের উদ্ভব ঘটলো, তখনই কিন্তু এই যে আমরা স্থানচ্যুত হয়ে গেলাম, তখন যে স্বার্থটিকে প্রাধান্য দিচ্ছে রাষ্ট্র, সেই স্বার্থটিকে কিন্তু বহাল রাখবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য সব ধরনের চেষ্টা করা হয়। এবং বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা কিন্তু ওই রকমই একটি রাষ্ট্রীয় স্বার্থ
রক্ষা করবার কারণ থেকে উদ্ভূত হয়েছে এবং সেভাবেই সম্পূর্ণ বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াটি কিন্তু চলমান রয়েছে এবং এখন পর্যন্ত এটি বর্তমান। স্যার আপনার জি স্যার পুরো আলোচনাটা যদি আমরা একটু চিন্তা করি স্যার, কিছুটা ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট থেকে যদি আমরা একটু লিগাল অ্যাসপেক্টে ফিরে আসি স্যার, এই পুরো আলোচনাটা কি স্যার আমাদের বর্তমান আইনি ব্যবস্থা অ্যাড্রেস করে কিনা স্যার? মানে আমাদের আইনি ব্যবস্থা যদি আমরা খুব বেশি বলি, আমাদের পুরোপুরি তো তৈরি আসলে আমাদের উকিলদের, আমাদের বিচারকদের এবং যারা মক্কেল থাকে তাদেরকে নিয়ে আসলে স্যার। তো সেই জায়গা থেকে যখন আমরা একটা গতানুগতিক বিরোধ নিষ্পত্তিতে যাই এবং আমাদের এই ধারণাগুলো যখন সেখানে ওই তুলে ধরা হয় না বা আলোচনায় আসছে না স্যার, আপনি যেটা বলছেন আমাদের পারিবারিক সম্পর্কগুলো বা আমাদের একটা সাস্টেনেবল সম্পর্কের জায়গা থেকে বা একটা সাস্টেনেবল সলিউশনের জায়গা থেকে, তো সেই জায়গা থেকে স্যার গতানুগতিক বিরোধ নিষ্পত্তিতে পাশ কাটিয়ে যখন এডিআর আসছে, এই প্রত্যেকটা সমস্যাকে কি এডিআর অ্যাড্রেস করতে পারবে স্যার, নাকি কোন কোন জায়গা আছে এই পুরো সিস্টেমটার যেগুলোকে হয়তো বিকল্প বিরোধ নিষ্পত্তির দ্বারা বেশি ভালো করে অ্যাড্রেস করা যাবে? অর্থাৎ আমরা কি চাচ্ছি এটা একটা টোটাল ইনফিট সিস্টেম হোক বিকল্প বিরোধটা, নাকি কিছু কিছু জায়গাতে বিকল্প বিরোধ নিষ্পত্তিটা বেশি কার্যকরী ভূমিকা পালন করবে? আচ্ছা, আমি আমি তোমাকে তাহলে এখন একটা কথা বলি। আমি প্রথম একটা জাস্ট অ্যাজ অ্যান অবজারভেশন, সেটা হচ্ছে যে অনেক তুমি যে কথাটা বললে যে আমরা যদি আমাদের লিগ্যাল সিস্টেম একদম আইনের ভিতরে যদি চলে আসি এবং সেইভাবে যদি দেখি, এখানে কিন্তু আমি আইনের শিক্ষার্থী বা ছাত্র হিসেবে আমার একটা অনুরোধ থাকবে, প্রত্যেক যারা শুনছে আজকে আমাদের এই আলোচনার একটা অনুরোধ থাকবে যে কখনো যেন আমরা আইনকে সামাজিক সম্পর্ক এবং সমাজ থেকে এভাবে বিভাজিত করে না ফেলি। তাহলে হয় কি, আইন কিন্তু তার প্রাণটা হারিয়ে ফেলে। আইনের যে প্রাণটা কিন্তু সমাজ, মানুষ থেকে যখন পৃথক করে আমরা, তখন যেটা হয় কি যে পিওরলি লিগালিস্টিক একটা পার্সপেক্টিভ, পিওরলি লিগালিস্টিক অ্যাটিটিউড, এবং এটির কারণে, এবং এটি কিন্তু কখনো আমাদেরকে যে লক্ষ্যটা, যে শান্তি অর্জন, এবং শান্তিটা তো সাময়িক নয়, নিশ্চয়ই তুমি যে শান্তির কথা বলছো সেটা হচ্ছে স্থায়ী একটা শান্তি। সেই স্থায়ী একটা শান্তির যদি লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, তাহলে কিন্তু একদম লিগালিস্টিক অ্যাপ্রোচ দিয়ে হয় না। সেখানে সমাজ, সেখানে দর্শন, সামাজিক সম্পর্ক, এগুলোকে কিন্তু আমাকে অবশ্যই নিয়ে আসতে হবে। এত সত্ত্বেও তুমি যে প্রশ্নটি করেছো, আমি যদি সেটি উত্তর দিতে চাই তাহলে বলবো যে দেখো, বর্তমান ব্যবস্থায় যে বিকল্প বিরোধ নিষ্পত্তির কথা বলা হচ্ছে, সেখানে কেন রাষ্ট্র হঠাৎ করে আমরা দেখছি, দেখো কানাডার মতো দেশে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আমি জাস্ট ওই 2 বছরের আগের একটা যদি ডেটা তোমাকে দিই, সেখানে 3 কোটি বিরোধের নিষ্পত্তি হয়েছে থ্রু এডিআর, যা আদালতে নিষ্পত্তিকৃত বিরোধের চেয়ে অনেক অনেক বেশি। তার মানে কি, যে কানাডার মতো দেশ কেন এই বিকল্প পদ্ধতিতে যাচ্ছে, বা ফর দ্যাট ম্যাটার এরকম এডিআর কিন্তু এখন পৃথিবীর প্রত্যেকটি দেশে অনুসৃত হচ্ছে। এবং তোমাকে এটাও বলে রাখি যে এখন কিন্তু ADR is recognized by the state, ADR is recognized by the mass media, and ADR is recognized by us individual as members of the society. সব দিক দিয়ে কিন্তু ADR এর একটা স্বীকৃতি কিন্তু মিলে গেছে। এই যে স্বীকৃতি পাওয়া গেছে, সেহেতু আমরা ADR-টা এখন একটা মজবুত অবস্থানে রয়েছে। কিন্তু রাষ্ট্র, তারা যে জন্য ADR-টাকে খুঁজছে, সেটা কি জন্য? এখানে কিন্তু আবার রাষ্ট্রের স্বার্থ নিহিত আছে। সেটি হচ্ছে যে আমরা যদি বর্তমানে আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই, বাংলাদেশে আজকে যদি বাংলাদেশের আদালতে আর নতুন কোন বিরোধ যদি জমা না নেওয়া হয় নিষ্পত্তির জন্য, কোনো মামলা আর নেওয়া হবে না। আজকে যদি বন্ধ করে দেয়া হয়, এরপরও যে মামলাগুলো আমাদের রয়েছে স্তূপীকৃত আকারে, সেই মামলার যদি নিষ্পত্তি আমরা করতে যাই, তাহলে একটি গবেষণায় বলছে আমাদের 250 বৎসর লাগবে, 250 years to resolve the disputes which are pending in the courts of law today, if there is no further addition to the suits and claims in the court. এখন 250 বছর মানে কি, কয় পুরুষ চলে যাবে অর্নি আমাদের এই স্তূপীকৃত মামলাগুলো নিষ্পত্তির জন্য? তাই রাষ্ট্র কেন বিরোধের নিষ্পত্তির কথা, বিকল্প ব্যবস্থার কথা বলছে? এই যে আদালতের উপরে একটা চাপের সৃষ্টি হয়েছে, যে চাপের মাধ্যমে রাষ্ট্র দেখছে যে কোনোভাবেই আমি এগুলোকে সমাধান করতে পারছি না দ্রুত গতিতে, মানুষ উনি মৃত হয়ে যাচ্ছেন, তার জীবন চলে যাচ্ছে, কিন্তু তার যে সমস্যাটা নিয়ে তিনি আদালতে গেছেন সেটি সমাধান উনি পাচ্ছেন না।
তখন রাষ্ট্র বলছে যে এরকম অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে কিন্তু একটা অরাজক অবস্থা সৃষ্টি হবার প্রয়োজন থাকে। আমি জাস্ট একটু তোমাকে বলি অ্যাজ ইনফারেন্স যে আমাদের বাংলাদেশে এত বেশি মানুষ কেন আইনটাকে নিজের হাতে তুলে নেয়। আমার ইচ্ছে হলো আমি 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 মনে হয়েছে যে আমার একটা ক্ষোভ আছে, মনে হয়েছে যে আমার যিনি আত্মীয় সে যথাযথ চিকিৎসা পায়নি, তাই আমি খুলনাতে আমি কি করলাম, আমি ডাক্তারকেই আমি পিটিয়ে মেরে ফেললাম। আমার মনে হচ্ছে ডাক্তার অপরাধী, ডাক্তার অবহেলা করেছেন। এই যে আমি একজন ব্যক্তি আইনটাকে নিজের হাতে তুলে নিলাম, আজ থেকে 50-60 বছর আগে তো এটা কখনো আমরা করি নাই কেন? আমাদের তখনও এক ধরনের আস্থা ছিল। অর্থাৎ যত বেশি এই আদালতের উপরে চাপটা বাড়বে এবং বিরোধগুলো নিষ্পত্তিতে যত দীর্ঘ সময় অতিবাহিত হবে, ততই কিন্তু এই প্রচলিত ব্যবস্থার উপরে আমাদের অনাস্থাটা আরো মানে বেশি এবং বেশি হতে থাকবে। এবং যখন অনাস্থা বেশি আসবে তখনই কিন্তু প্রবণতা থেকে যায় যে আমি তাহলে ওখানে বিচার পাবো না, তাহলে বিচারটা আমাকে তাৎক্ষণিক করতে হবে, তাৎক্ষণিক বিচার তাৎক্ষণিক ভাবে, অর্থাৎ আমি নিজের হাতে আইন তুলে নিয়ে সঙ্গে সঙ্গে আমি বিচার করছি। তাই যখনই আমি বলছি রাস্তাতে ও একটা পকেট মার, সঙ্গে সঙ্গে আমি গণধোলাই দিয়ে সঙ্গে সঙ্গে প্রাণ হরণ করে নিচ্ছি। ও একটা শিশু চোর, সে একটা বাচ্চা চুরি করতে এসছে, আমি কোনো বিচারও করলাম না যে এই মহিলা উনি কি, উনি তার নিজের বাচ্চার জন্য এসছেন নাকি অন্য কোনো বাচ্চার জন্য এসছেন, আমরা কেউ প্রয়োজন অনুভব করলাম না। আমরা তাৎক্ষণিক ভাবে তার উপরে এমনভাবে চড়া হলাম যে উনি মৃত্যুবরণ করলেন। কেন? কেননা প্রচলিত যে রাষ্ট্রীয় ব্যবস্থা তার প্রতি কিন্তু আমাদের অনাস্থাটা আরো বেশি করে দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। এজন্য রাষ্ট্র চাইছে যে যত দ্রুত সম্ভব অন্তত এই চাপ থেকে আমাদের বিচার ব্যবস্থা এবং আদালত সমূহকে মুক্ত করা। মুক্ত করতে হলে কি করতে হবে? কিছু কিছু মামলা অবশ্যই আমরা তখন এই বলবো যে বিকল্প ব্যবস্থায় আমরা এটা নিষ্পত্তি করব। কোনগুলো রাষ্ট্র বলে যে কোনগুলো করবো আমরা বিকল্প ব্যবস্থায়? যেখানে ব্যক্তি ব্যক্তি দ্বন্দ্ব জড়িত, ব্যক্তি ব্যক্তির স্বার্থ যেখানে জড়িত, যেখানে পাবলিক ইন্টারেস্ট বলে কিছু নেই, যেখানে রাষ্ট্র কোনোভাবেই পক্ষ নয়, যেখানে একটা মিজানুর রহমান বনাম অর্নি, মিজানুর রহমান বনাম মাসুম বিল্লাহ, সেইগুলোকে আমি এই রাষ্ট্রীয় বিকল্প ব্যবস্থার মধ্যে নিয়ে আসবো। কিন্তু যেখানে আমি মনে করছি যে আমার রাষ্ট্রীয় স্বার্থ কোনো না কোনো ভাবে জড়িত, সেগুলো কিন্তু আমি আমার হাতের মুঠো থেকে ঠেলে দিচ্ছি। আমি বলছি যে না না, ওগুলো তুমি বিকল্প হবে নিষ্পত্তি করতে পারবে না। আমার কিন্তু আপত্তি ওই জায়গাটাতেও। আমার আপত্তি হচ্ছে, আমি মনে করি এটা আমার এগেইন মানে উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য এক্সপার্টস অফ ল, আমি কিন্তু মনে করি ব্যক্তিগতভাবে যে কোনো বিরোধী কিন্তু বিকল্প পন্থায় নিষ্পত্তিযোগ্য এবং এই সুবিধাটি থাকা উচিত। তবে এটার জন্য অবশ্য কিছু আনুষঙ্গিক উপাদান প্রয়োজন। সেখানে আমাদের শিক্ষিত হতে হবে, আমাদের সচেতনতা থাকতে হবে, আইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান ইত্যাদি অনেকগুলো থাকতে হবে, যেগুলো থাকলে হয়তো সেটা সম্ভব। আমাদের সমাজ হয়তো সেই অবস্থার এখন উপনীত হই নাই, যার জন্য হয়তো আমাদের একটা ইন্টারিম ব্যবস্থা হিসেবে কিছু কিছু বিরোধ আমরা যদি বিকল্প পন্থায় আমরা নিষ্পত্তি করতে চাই, তাহলে দের ইজ নো প্রবলেম ইন দ্যাট, এবং সেটা কিন্তু সম্ভব এবং সেটা করা যেতে পারে। তবে অন্যগুলো যে করা যাবে না এটা আমি মানি না এই কারণে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। অর্নি, দক্ষিণ আফ্রিকাতে অনেক অপরাধ হয়েছিল যেগুলোর কিন্তু ফৌজদারি বিচার এবং ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত, সংজ্ঞায়িত, এবং যেগুলো ফৌজদারি ছাড়া অন্য কোন রকম ভাবে নিষ্পত্তি করা উচিত নয়। কিন্তু এত সত্ত্বেও ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন কমিশনে আন্ডার বিশপ ডেসমন্ড টুটু, সেখানে কিন্তু অনেক যেগুলো আমাদের এখানে এখন ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত, সেই রকম ইয়েতেও যারা অপরাধী বা অভিযুক্ত, তারা কিন্তু গিয়ে যখন তারা ওখানে ঘটনাগুলো বর্ণনা করেছেন এবং তিনি কিভাবে এখন অনুশোচনায় ভুগছেন, ওখানে যখন তিনি একদম প্রাণের ভিতর থেকে তার হৃদয় থেকে আকুতির চোখের জল ঝেড়েছেন এবং উনি ক্ষমা প্রার্থনা করেছেন যে আমি এত বড় ভুল করেছি, আমাকে তোমরা ক্ষমা করো, আমি সমাজের কাছে এবং যাদের বিরুদ্ধে আমি অপরাধ করেছি তাদেরকে ক্ষমা চাইছি, তখন কিন্তু দক্ষিণ আফ্রিকা তাদেরকে ক্ষমা করে দিচ্ছে, সেই বিরোধ নিষ্পত্তি হয়ে যাচ্ছে। লাভটা কি হচ্ছে? একদিকে যেমন আমার বিচার বিভাগের উপরে চাপটা কমে গেছে, অন্যদিকে আমাদের শাস্তির উদ্দেশ্য কি অর্নি? একটা তো উদ্দেশ্য যে এই মানুষটিকে সংস্কার করতে হবে, যে অপরাধী মানুষ, সে অপরাধীকে আমি একটা নতুন মানুষ হিসেবে দেখতে পাই কিনা, একটি একদমই রূপান্তরিত একজন মানুষ হিসেবে তুমি সমাজে বাস করবে, যে মানুষটা সত্যিকার অর্থে মানুষ হিসেবে বাস করবে। এই যে লোকটি যে তার অপরাধটা স্বীকার করেছে এবং অনুশোচনায় যে
সাংঘাতিক জর্জরিত, এবং সে অনুশোচনা শুধুমাত্র মুক্তি পাওয়ার জন্য নয়, অনুশোচনা তার হৃদয়ে গভীরভাবে প্রথিত। এই মানুষটিকে যদি আমরা এর মাধ্যমে যদি ছেড়ে দিতে পারি, এই যে রূপান্তরিত মানুষ, এই মানুষটা তো তোমার কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, বলতে পারো যে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার লাভটা কি হয়েছে। হ্যাঁ, সেইখানে আমরা রাষ্ট্রীয় ব্যবস্থায় তাকে আর একটা, যে ওখানে একটা ক্ষতিপূরণের অন্যভাবে কোনো ব্যবস্থা করা যায় কিনা, সেটা হচ্ছে চিন্তার ব্যাপার। সেটা একটা রাষ্ট্র, একটি সমাজ সেইভাবে চিন্তা করতেই পারে। কিন্তু এর মানে কিন্তু এই নয় যে ওই ধরনের অপরাধগুলো বিকল্প ব্যবস্থায় নিষ্পত্তি করা যাবে না বা যায় না, এটা কিন্তু কখনো নয়। তাত্ত্বিকভাবে আমরা দেখছি এটা করা সম্ভব, এমনকি বাস্তব অর্থে আমরা দেখছি এটাও কিন্তু সম্ভব। এখন কোন সময় কতদূর পর্যন্ত আমরা যাব, এটা হয়তো পর্যায়ক্রমে হয়তো আমরা এর ব্যাপ্তিটা হয়তো বৃদ্ধি করতে পারি। তবে আমার কিন্তু অবস্থানটি হচ্ছে যে কোনো বিরোধী আসলে বিকল্প পন্থায় নিষ্পত্তি হওয়ার যোগ্য এবং সেটি করা সম্ভব। তবে যদি আমরা শুধুমাত্র বর্তমানের কথা বলি, বর্তমানে হয়তো আমরা নির্দিষ্ট কিছু আমরা বলছি, যে নির্দিষ্ট কিছু যেগুলো দেওয়ানি আইনভুক্ত, দেওয়ানি সমস্যা, সেই ধরনের ছোটখাটো আমরা অনেকগুলো, এবং যেগুলো আমাদের আদালতে এর সংখ্যাও একদমই নগণ্য নয়, সেই আমরা বিরোধগুলোকে আমরা বিকল্প পন্থায় অবশ্যই আমরা নিষ্পত্তি করতে পারি। তবে এখানে আবার একটি কথা, যখন আমরা এডিআর কথা বলি, এই এডিআর এর মধ্যে কিন্তু আমরা অনেক সময় আরবিট্রেশনকে অন্তর্ভুক্ত করি। কিন্তু মাই ডিয়ার অর্নি, এখানে কিন্তু আবারও আমাদের ভুলে গেলে চলবে না যে আরবিট্রেশন ইজ নাথিং বাট অ্যাডহক কোর্ট। এটা কিন্তু কোর্ট ফর দ্য পার্টিকুলার কেস। দিস ইজ অ্যান অ্যাডহক ইন্টারিম কোর্ট। এবং ঠিক কোর্টে যেমন উইন অ্যান্ড লুজ, উইনার অ্যান্ড লুজার, এডিআরেও কিন্তু উইন অ্যান্ড লুজ, উইনার্স অ্যান্ড লুজার্স। সুতরাং এটি কিন্তু অন্য কোনো ভিন্ন কিন্তু ব্যবস্থা নয়, এটি কিন্তু প্রচলিত যে বিচার ব্যবস্থা সেটারই একটা অনুষঙ্গ। শুধুমাত্র যেটি হয় যে আমার ওখানে আদালতে গেলে এটি আমাদের ওই টাইম দিবে, টাইম পিটিশন আসবে, এটার পর তার সময় কালক্ষেপণ চলবে, এবং কালক্ষেপণে যারা অর্থনৈতিকভাবে দুর্বল পক্ষ তারা তখন দে বিকাম দ্য লুজার্স। কেন তাদের এতটা সময়, এতটা বারবার হাজিরা দেওয়া, বারবার তোমার মতো একজন উকিলকে বা এই অবন্তীর মতো একজন ব্যারিস্টারকে বারবার আমার ফি দিতে হবে, এটা আমার পকেট থেকে সেই টাকা আমার নেই। আমার টাকা, তাই আমি তখন আত্মসমর্পণ করে বসি আমার এই অদৃষ্টের কাছে, যে আমার অদৃষ্টে নেই, সুতরাং আমি এটাকে ছেড়ে দিলাম। সুতরাং ওই এডিয়ারটাকে কিন্তু আমাদের বাদ রাখতে হবে। তাহলে কি স্যার আমরা বলতে পারবো যে বিকল্প বিরোধ নিষ্পত্তি আসলে আমাদের গতানুগতিক বিরোধ নিষ্পত্তিরই একটি অংশ, বা হয়তো একটি ভিন্ন পন্থা, কিন্তু কোনো স্বতন্ত্র বা কোনো আলাদা প্রক্রিয়া বা পদ্ধতি না, পদ্ধতি বা প্রক্রিয়াগতভাবে কি এটি কোর্ট প্রসেসেরই অন্তর্ভুক্ত হবে? না, you're taking me wrong, you're getting me wrong. আমি কিন্তু বলছি এডিআর এর ভিতরে যদি আমরা আরবিট্রেশনকে ঢুকাই, তাহলেই কিন্তু এটা আমার গতানুগতিক যে বিচার ব্যবস্থা তার সঙ্গে একদমই মিশে যাচ্ছে। কিন্তু আমি যদি আরবিট্রেশনকে বাদ রাখি, এডিআর ইজ নট অনলি আরবিট্রেশন, এডিআরটি কিন্তু অন্যান্য পন্থা আছে, সেখানে কনসিলিয়েশন আছে, সেখানে মিডিয়েশন আছে, সেখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে, সেখানে মেড আর্ব আছে, অনেকগুলো ওখানে মডেল আছে। যে কোনো একটা মডেল আমি কিন্তু ফলো করে সেটা করতে পারবো, কিন্তু নট এডিআর। আমি আবার এই এডিআর, দেখো এডিআর এর অ্যাব্রিভিয়েশন, ফুল অ্যাব্রিভিয়েশন কি আমরা সাধারণত এডিআর মানে হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, তাই তো? কিন্তু আমাদের কিন্তু বলা উচিত, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ল ক্লিনিকে যখন আমি এডিআর এর সেশন নিতাম, তখন আমি এডিআর না বলে আমি আমার ছাত্রছাত্রীকে বলার চেষ্টা করতাম যে ওয়াই ডোন্ট ইউ টক অ্যাবাউট ওডিআর, অনলি ডিসপিউট রেজলিউশন। অর্থাৎ আই ইউজ টু give almost no importance to the existing judicial intervention. আমি চাইতাম যে বিকল্প ব্যবস্থার জন্য আমাদের প্রথম আমাদের শর্ত থাকে এবং আস্থা আমাদের বিকল্প, এবং আমি বলতাম অনলি ডিসপিউট রেজলিউশন। কিন্তু অনেক চিন্তা করে দেখি যে অনলি বলাটা বোধহয় একটু বেশি হয়ে যায়, তাই এখন যেটি বলা হয় এডিআর এর ক্ষেত্রে, এডিআর ইজ অ্যাপ্রোপ্রিয়েট ডিসপিউট রেজলিউশন। দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট ডিসপিউট রেজলিউশন। যখন আমি অ্যাপ্রোপ্রিয়েট শব্দটি ব্যবহার করছি, যথাযথ, সেই যথাযথ বলতে হলে আমাকে কিন্তু আরবিট্রেশনটাকে আলাদা রাখতে হবে, রেখে ইউ কাম টু মিডিয়েশন, ইউ কাম টু কনসিলিয়েশন, ইউ কাম টু মেড আর্ব, আমার কোনো আপত্তি নেই। ইয়েস, দিজ আর ভেরি ইনোভেটিভ, দিজ আর নিউ মোডস অ্যান্ড ভেরি মাচ অ্যাপ্রোপ্রিয়েট মোডস অফ ডিসপিউট রেজলিউশন। সেটি আমি একদম বিনা সংকোচে আমি একদমই এক বাক্যে এটা আমি মেনে নিতে রাজি আছি। তাহলে স্যার কি আমরা বলবো যে এটি গতানুগতিক বিরোধ নিষ্পত্তি সম্পূরক বা পরিপূরক হিসেবে কাজ করবে, একমাত্র কার্যকর পন্থা না হলেও?
আমি খুশি হবো যদি একমাত্র হতো আর কি। যতক্ষণ পর্যন্ত একমাত্র না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে বলবো যে হ্যাঁ ওই বিকল্প আর কি, যে ওটি আছে এটিও আছে। আমি কিন্তু একটা কথা কিন্তু প্রথমে বলেছি যে by now ADR কিন্তু has gained the recognition of the state machineries. এটা কিন্তু একদম ইউনিভার্সাল ট্রুথ, এখন কিন্তু ইউনিভার্সালি এটা কিন্তু রিকগনিশন পেয়ে গেছে। সুতরাং এখন আমাকে কিন্তু এটাকে আমি একদম উপেক্ষা করতে পারি না, এবং এটা কিন্তু এখন আমি যেটা বলছি গণমাধ্যম এটাকে মেনে নিয়েছে, সাধারণ মানুষ তারাও কিন্তু এটাকে মেনে নিয়েছে এবং দেখেছে যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ দিস এডিআর। সুতরাং এটার ব্যাপারে আর কোন রকম আমাদের খুব রিজার্ভেশন আছে বলে আমার কিন্তু মনে হয় না। তবে আমাদের দেখতে হবে যে ঠিক কিভাবে আমরা ওটাকে ব্যবহার করছি এবং সঠিকভাবে প্রয়োগ করে আমরা যথাযথ ব্যবস্থা করছি কিনা। এখানে অনি আমি আরেকটা বোধহয় বিষয়বস্তু অবতারণা একটু করা দরকার, যে আমরা এডিআর যে মডেলটাই যে ব্যবস্থাটা আমরা ফলো করি না কেন, আমাদের কিন্তু লক্ষ্য থাকতে হবে একটি, যেহেতু আমি সবসময় বলেছি মানুষকে নিয়ে কাজ, মানুষকে তার যথাযথ এই ডিগনিটির যা মর্যাদার জায়গাটা কিন্তু মানুষকে যেন কখনো চ্যুত না হয়, এই মর্যাদার জায়গাটা কিন্তু অরক্ষিত রাখতে হবে। অরক্ষিত রাখতে এবং সুরক্ষিত রাখতে হলে যেটা করতে হবে, আমার বিরোধ নিষ্পত্তিতে আমাকে কিন্তু সবসময় দেখতে হবে যে whether I am giving due importance to the persons concerned, to the parties concerned, এবং সেটার জন্য যেটি দরকার, যেটা আমি বলি সেটা হচ্ছে যে ADR must be practiced in a manner that the empowerment of the people takes place. জনগণের ক্ষমতায়ন, পক্ষদের ক্ষমতায়ন, এই ক্ষমতায়নটা যেন সঠিকভাবে হতে পারে। সেইখানে ক্ষমতার যেন ওই ক্ষমতায়ন আমি এডিআর করছি, কিন্তু আমার সম্পূর্ণ ক্ষমতা আমি রেখে দিচ্ছি, আমি ব্যারিস্টার অবন্তী, আমি ব্যারিস্টার অর্নি, আমার হাতে ক্ষমতা রাখছি, এবং আমি আমার যারা ক্লায়েন্ট, যারা আসলে ভুক্তভোগী, তাদেরকে এই ক্ষমতা থেকে বঞ্চিত দূরে রেখে দিয়েছি, তাহলে কিন্তু সেই এডিআরে কিন্তু আমার কোনো আস্থা থাকবে না। আমি কিন্তু চাইবো সেই এডিআর যেটার মাধ্যমে যারা ভুক্তভোগী, যারা আমার এখানে পক্ষদ্বয়, তাদের যেন ক্ষমতায়নের প্রক্রিয়াটা যেন সুষ্ঠুভাবে যেন বাস্তবায়িত হতে পারে এবং তারা যেন কখনো ক্ষমতাচ্যুত না হন। মনে রাখতে হবে যে যে কোনো মর্যাদার প্রথম কথাই কিন্তু হচ্ছে যে আই উইল নট বি সাবঅর্ডিনেটেড। আমি কখনো অধস্তন হব না, আমি কখনো অধীন হব না, আমি পদানত হব না। আমার ক্ষমতায়নটা কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে হবে যখন আমি বলতে পারবো যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেই জায়গাটায় প্রত্যেক মানুষকে কিন্তু নিয়ে যেতে হবে এবং তাদের বুঝতে হবে যে হ্যাঁ, আমি আমার বিচার বুদ্ধি বিবেচনা সবকিছু প্রয়োগ করে আলাপ আলোচনার মাধ্যমে বিকল্পভাবে দ্রুততম সময়ে আমরা একটা বিরোধ নিষ্পত্তি করেছি, যেখানে আমি কিছু পেয়েছি এবং কিছু দিয়েছি, অন্য পক্ষ কিছু দিয়েছে এবং কিছু নিয়েছে। সো এইভাবে বিচার করলে উইন উইন, দ্য ফলটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে উইন উইন মডেল, নট উইন লুজ মডেল, বাট ইট হ্যাজ টু বি উইন উইন মডেল। সেইভাবে কিন্তু যাওয়াটা সম্ভব। এটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের দৃষ্টান্ত ভুরি ভুরি রয়েছে এবং অহরহ এই কাজগুলো করা হচ্ছে। তো সেখানে আমাদের সমাজে পারবে না তা নয়, বরঞ্চ আমি তো তোমাকে আরো এক পা এগিয়ে আমি আরো তোমাকে আরো সুসংবাদ দিতে পারি। সুসংবাদ দেয়া নয়, এটা সবারই জানা, তোমারও জানা, তবু আমি এটা এই সুসংবাদটি পুনরাবৃত্তি করছি। সেই সুসংবাদটি হচ্ছে যে তুমি কি জানো যে আজকে সারা পৃথিবীতে এই বিকল্প যে নিষ্পত্তির কথাগুলো বলছি, সেখানে বাংলাদেশের নাম গভীর শ্রদ্ধা নিয়ে উচ্চারিত হয়, এবং বাংলাদেশের নাম যখন উচ্চারিত হয় তখন একটি মডেল এখানে উপস্থাপিত হয়। সেই মডেলটা হচ্ছে এম এম এম, ট্রিপল এম, এম এম এম, মাদারীপুর মিডিয়েশন মডেল। মাদারীপুর মিডিয়েশন কোথাকার কোন ছোট্ট শহর, ছোট্ট জেলা মাদারীপুর, বাংলাদেশে কোন প্রত্যন্ত একটা এলাকায় একটা অবস্থিত, সেটি কিন্তু পৃথিবীতে একটা মডেল উপস্থাপন করেছে, যা আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা এই বিকল্প বিরোধ নিষ্পত্তিতে যারা নিয়োজিত রয়েছেন, তারা কিন্তু গভীর শ্রদ্ধা ভরে এই মডেলটিকে অনুসরণ করেন, এটাকে তার পদাঙ্ক অনুসরণ করে তারা বিরোধ নিষ্পত্তির চেষ্টা করে থাকেন। আমার কথার শুধু কথা হিসেবে নিও না, এখানে আমার মনে হচ্ছে দাঁড়াও, ইটস প্রবাবলি 1997-এ নিউ ইয়র্ক থেকে ফোর্ড ফাউন্ডেশনের একটা বই আছে, মেনি রোডস টু জাস্টিস। মেনি রোডস টু জাস্টিস, সেই মেনি রোডস টু জাস্টিসে এই মাদারীপুর মিডিয়েশন মডেলের উল্লেখ আছে। সো ইফ ইউ ক্যান অ্যাক্সেস দিস বুক, মেনি রোডস টু জাস্টিস,
বাই ফোর্ড ফাউন্ডেশন, নিউ ইয়র্ক থেকে পাবলিশড। সেখানে দেখবে যে কিভাবে শ্রদ্ধার সঙ্গে এই মডেল, যার জন্য এই বিকল্প বিরোধ নিষ্পত্তি নতুন কিছু নয়। আমরা এখানে কাজ কিন্তু অনেক আগে শুরু হয়েছে, আমাদের অনেক সংস্থা এই কাজগুলো করে থাকেন। এখন তো আমাদের আইন অনুসারেই তো আমাদের আদালতের উপরে এরকম একটা দায়িত্ব মানে অর্পিত হয়েছে যে সর্বাগ্রে তারা বিকল্প ব্যবস্থায় আলাপ আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে একটা সমঝোতা উপনীত হবার চেষ্টা করবেন। যদি সবকিছু ব্যর্থ হয়ে যায় শুধুমাত্র তাহলেই তারপরে আমরা সেই আদালতের প্রযোজ্য ব্যবস্থা, প্রচলিত ব্যবস্থায় আমরা দ্বারস্থ হব, নয়তোবা না। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইগুলো কিন্তু আছে, এবং এখানে আমাদের অবস্থান কিন্তু বেশ একটা শক্তিশালী অবস্থানে বাংলাদেশ রয়েছে। তবে এই মাদারীপুর মডেলটা অন্যান্য অনেক রাষ্ট্র যতটা বেশি অনুসরণ করছে ততটা বাংলাদেশ অনুসরণ করছে বলে কিন্তু মনে হয় না। এবং এখানে আমাদের একটা দুঃখের জায়গা আমাদের থাকতে পারে যে আমরা আরো বেশি করে হয়তো এই মডেলটাকে গ্রহণ করতে পারতাম, যেটা আমাদের দেশ থেকে উদ্ভূত, কিন্তু সেটা অনেক বিদেশ, অনেক রাষ্ট্র সেটাকে অনুসরণ করছে, গ্রহণ করেছে, কিন্তু সেইভাবে কিন্তু আমরা মাদারীপুরের মডেলটাকে গ্রহণ করতে পারি নাই। অবশ্য আমাদের দেশে অনেক কিছু তো আবার নানা কারণে হয় না, অনেক ভালো কিছু আমরা অনেক সময় গ্রহণ করতে ব্যর্থ হই। সুতরাং সেখানে হয়তো এখানেও আমাদের হয়তো নানা কারণ থাকতে পারে যার জন্য হয়তো রাষ্ট্র অতটা উদ্গ্রীব হয়নি এই মডেলটাকে অনুসরণ করবার জন্য এবং এটা অনুযায়ী বিরোধ নিষ্পত্তি করবার চেষ্টা করবার জন্য। Yes, Orni? Hello? Orni? Hello? Orni? Have we lost connection? স্যার আমি চলে এসেছি Orni? আবারও। জি স্যার আমি আছি। আচ্ছা, তুমি আছো। স্যার আপনার আলোচনার বেসিসে আরেকটা প্রশ্ন আমার মাথায় আসলে ঘুরপাক খাচ্ছিল। স্যার আমরা আমাদের লিগ্যাল সিস্টেমে আসলে ব্যক্তি স্টেক হোল্ডার হিসেবে বর্তমানে যেটি আমাদের সচরাচর বিরোধ নিষ্পত্তি সিস্টেমে কতটুকু বড় ভূমিকা পালন করছে। এই যে আমরা যদিও আলোচনা করছি সামাজিক শান্তি নিয়ে, মানুষ তো আসলে সামাজিক জীবী, অর্থাৎ সমাজটা ব্যক্তি মানুষকে দিয়েই গঠিত। এই জায়গা থেকে এই যে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর, এই যে ব্যক্তির শান্তি বা প্রশান্তির জায়গাটুকু খুব সীমিত পরিসরে হলেও কি নতুন ভাবে আলোর মুখ দেখাচ্ছে কিনা, যেটা আমরা আমাদের গতানুগতিক বিরোধ নিষ্পত্তিতে পেয়ে থাকি না। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগর অতল। সুতরাং তুমি যতটা ক্ষুদ্রভাবে মনে করছো, আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা নিয়েই কিন্তু আমাদের সমাজটা গঠিত। সুতরাং আমরা যদি একটা বিরোধের যেখানে শুরু হচ্ছে সেই শুরুতেই যদি আমরা বিরোধটাকে নিষ্পত্তি করতে পারি, তাহলে তো এগুলোকে আরো বৃহৎ আকার ধারণ করবার সম্ভাবনাটাই নষ্ট হয়ে যায়। সেটাই তো আমাদের প্রত্যাশিত, সেটি তো কাম্য। সেই অর্থে যতই সীমিত হোক না কেন, আমাদের কাছে মনে হোক না কেন যে ব্যক্তি ব্যক্তি, কিন্তু এগুলোই কিন্তু পরবর্তীতে বিরাট আকার ধারণ করে। তাই এগুলো নিষ্পত্তি করবার জন্য আমাদের এই বিকল্প পদ্ধতি অবশ্যই অনুসরণ করা উচিত। তবে আমি আবারও বলছি যে এটির জন্য, এই যে এটা করতে গিয়ে তুমি কি জানো যে পৃথিবীতে যখনই আমরা বিরোধ নিষ্পত্তির কথা বলেছি, এই অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, তখনই কিন্তু প্রথম ধাক্কা কিন্তু এসেছিল, এর বিরোধিতা ধাক্কা প্রথম কিন্তু এসেছিল আইনজীবী মহল থেকে। মানে it might appear surprising to you now, it might be something of a discovery for you now, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলো, ইংল্যান্ড বলো, সবখানে কিন্তু প্রথম বিরোধিতা এসছে আইনজীবীদের পক্ষ থেকে। কেন আইনজীবীরা মনে করেছিলেন তখন, প্রাথমিক যে ধারণাটা ছিল, হায় হায় এটা সর্বনাশ হয়ে গেল, সব আমার ক্লায়েন্ট বোধহয় চলে গেল, মক্কেল চলে গেলে আমার উপার্জনের পথ তো বন্ধ হয়ে গেল, সংকুচিত হয়ে গেল। ঠিক যেমন যখন আমার হাইকোর্ট ডিভিশন যদি বরিশালে যায়, যদি রংপুরে যায়, যদি সিলেটে যায়, আমি যদি বিচার ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারি, কাছাকাছি নিয়ে যেতে পারি, কার আপত্তি হয়? সর্বাগ্রে আপত্তি করেন কারা? আপত্তি করেন সেই সব বিচারক যারা ঢাকাতে এয়ার কন্ডিশন বিচারালয়ে বসে বিচার করতে অভ্যস্ত, এবং সেই সমস্ত উকিল আইনজীবী যারা জানেন যে আমার তো তাহলে মামলার সংখ্যা কমে গেল। আজকে যদি 4 জায়গায় চলে যায় হাইকোর্ট, তাহলে আমি আগে 1 জায়গায় ছিলাম, আমার 4টা মামলা ছিল, তাহলে তো আমি একটা মামলা থেকে আর সব মামলা তো অন্যখানে চলে গেল। সুতরাং আমার উপার্জনের পথটা তো সংকুচিত হয়ে গেল। সুতরাং এটা বিরোধিতা করতে হবে। এমনি হবে কিন্তু
আমেরিকা তো the American Bar Association initially was against it. Even the American Bar Association জানেন না এগুলো কেন? এগুলো তো আমাদের আমাদের যে স্ট্রাকচার আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে আরো আমরা আন্ডারমাইন করছি। পরবর্তীতে কি দেখা গেল যে নো, আমরা যে এডিআর এর কথা বলছি, দিস ইজ ফর ইউ and for all the lawyers and barristers and others, যদি কেউ আজকে এই আমাদের এই আলোচনাটা শুনে থাকে, আমি সকলের অবগতির জন্য খুবই মানে বিনয়ের সঙ্গে আমি জানাচ্ছি কথাটি, যে এডিআর এ কিন্তু আইনজীবীর ভূমিকাটাও খুবই গুরুত্বপূর্ণ। কেননা বিরোধ হয়েছে, বিরোধ যদি আমি ইভেন থ্রু নেগোসিয়েশন, ইভেন ইফ ইট ইজ থ্রু কনসিলিয়েশন, ইভেন ইফ ইটস থ্রু মিডিয়েশন, যেভাবেই করি না কেন, কোন কোন মানে আমার প্রতিকার রয়েছে, কোন কোন পন্থা রয়েছে, কোন কোন আমি ফল পেতে পারি, এই বিকল্পগুলোর কিন্তু ধারণা একজন সাধারণ মানুষের পক্ষে, সাধারণ মক্কেলের থাকাটা কিন্তু চিন্তাতীত, এটা কিন্তু থাকার কথা নয়। এইখানে কিন্তু বিশেষজ্ঞ জ্ঞান রয়েছে শুধুমাত্র আইনজীবীর, শুধুমাত্র লয়ার। সুতরাং দি প্রেজেন্স অফ এ লয়ার মে অলসো বি ভেরি নেসেসারি। কেননা লয়ার আমাকে সেই জ্ঞানটি দেবেন, লয়ার আমাকে বুঝিয়ে দেবেন, লয়ার আমাকে বলে দেবেন, ইউ সি এই বিরোধ নিষ্পত্তি ফর ইয়োর ইন্টারেস্ট, এই এ বি সি ডি ই, এই পাঁচটা পদ আছে, পাঁচটা বিকল্প আমি উত্তর দেখছি, এন্ড কোন উত্তরটা আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, সেই কথাটা কিন্তু আমাকে লয়ার কিন্তু উনি চাপিয়ে দিচ্ছেন না। উনি আমাকে শুধুমাত্র বলবেন যে দিস আর দ্য 5 ডিফারেন্ট অ্যাভিনিউজ দ্যাট ইউ ক্যান ট্রাই, দিস আর দ্য 5 ডিফারেন্ট সলিউশনস দ্যাট ইউ হ্যাভ। কোন সমাধানটা তোমার কাছে গ্রহণযোগ্য সেটা তুমি ঠিক করবে, বিকজ দিস ইজ ইয়োর প্রবলেম, দিস ইজ নট দ্য প্রবলেম অফ দ্য লয়ার। প্রবলেম তো তোমার, তুমি ঠিক করো কোনটা তোমার সবচেয়ে তোমার স্বার্থকে রক্ষা করবে, তোমার মনোপুত কোনটি হচ্ছে সেটাকে তুমি বেছে নাও। আমি তোমাকে প্রোজ এন্ড কনস বলে দিলাম, প্রত্যেকটি সমাধানের কোনটা ইতিবাচক কি কি দিক রয়েছে, নেতিবাচক কি কি আছে, প্লাস কি কি আছে, মাইনাস কি কি আছে, সবকিছু আমি তোকে বুঝিয়ে দিলাম। এরপরে সিদ্ধান্ত নেবার মানে দায়িত্ব কিন্তু তোমার, সেই ক্ষমতাটাও তোমার। এই যে আমি ক্ষমতায়নের কথা বলছি, এম্পাওয়ারমেন্টের কথা বলছি, সেই এম্পাওয়ারমেন্টের এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে আমাকে এম্পাওয়ার করবার জন্য এই যে জ্ঞানটা, সেই জ্ঞানটা আমি কার কাছ থেকে পাচ্ছি? ফ্রম দ্য লয়ার। শুধু লয়ারের মামলা কোমরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কেন লয়ারকে ছাড়া কিন্তু আমরা সুষ্ঠুভাবে এবং সার্থকভাবে সফলতার সঙ্গে একটা এডিআর করাটাও কিন্তু অসম্ভব হয়ে যাবে। সেখানে কিন্তু লয়ারের উপস্থিতি একান্তই বাঞ্ছনীয়। তবে লয়ারের রোলটা একটু ভিন্ন হবে। বর্তমান ব্যবস্থায় লয়ার সিদ্ধান্ত চাপিয়ে দেয়, কিন্তু আমি যে কথাটা বলছি সেখানে লয়ার তার সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। উনি সব সম্ভাবনার কথাগুলো মক্কেলকে বলবেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত মক্কেলকেই নিতে হবে যে উনি কি চাইছেন। সেই জায়গায় ক্ষমতায়নের প্রশ্ন। স্যার, আমরা এই যে লয়ারদের ভূমিকা বা যারা এডিআর নিয়ে কাজ করছেন সেই প্ল্যাটফর্মগুলোর ভূমিকায় আসবো। স্যার, এর আগে আপনি যেহেতু স্যার আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক আইন পড়ান, স্যার আমরা কিন্তু এই আলোচনাটা মোটামুটি বিকল্প বিরোধ নিষ্পত্তি বা দক্ষিণ এশিয়া বলা বাহুল্য, আমরা যদি ধরে নিই যে আলোচনাটা আমরা কিছুটা বাংলাদেশের প্রেক্ষাপট থেকে চিন্তা করছি বা আমাদের মাথায় কাজ করছে আপনি যখন কথাগুলো বলছেন, স্যার তুলনামূলক আইন ব্যবস্থায়ও কি আমরা বিকল্প নিষ্পত্তি এই কনসেপ্টটাকে এভাবেই দেখতে পারবো? আপনি যে আলোচনাটা এতক্ষণ ধরে করলেন স্যার, বা নাকি আলাদা করার কোনো জায়গা আছে বা ভিন্নভাবে দেখার বা পার্থক্য করার কোনো জায়গা আছে যেগুলো আমাদের চিহ্নিত করা উচিত? অনি, তোমাকে একটু কথা বলি যে দেখো, যে আমাদের যে সিপিসিতে যে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে এই আদালত কর্তৃক যে পক্ষদেরকে বলা যে সমঝোতার মাধ্যমে চেষ্টা করবার এই বাধ্যবাধকতা যে সৃষ্টি হয়েছে, এটিও কিন্তু শূন্য মাঠে হয় নাই। এটারও কিন্তু একটা ইতিবৃত্ত আছে, এটা কিন্তু একটা ইতিহাস আছে। এটি 1996 সালে যখন আওয়ামী লীগ আমাদের শেখ হাসিনা যখন সরকার গঠন করলেন 1996, সেই মানে 75-এর পরে যখন আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, সেই সময় এই শেখ হাসিনা সরকারের সময় তখন আইনমন্ত্রী ছিলেন আব্দুল মতিন খসরু। তখন উনি আইন মন্ত্রণালয়ে একটি প্রজেক্ট নিয়েছিলেন, যে প্রজেক্টের নাম ছিল হচ্ছে ভিলেজ কোর্ট প্রজেক্ট। ভিলেজ কোর্ট, আমাদের যে গ্রাম আদালত, সেই গ্রাম আদালতকে কিভাবে আধুনিকায়ন করা যায়। এবং মানে আমার ভাগ্য প্রসন্ন ছিল যে আমি
মানে 3 সদস্য বিশিষ্ট একটি কমিশন করা হয়েছিল, কনসালটেন্ট গ্রুপ। সেই গ্রুপের অন্যতম একজন ছিলাম আমি, আর দুজন ছিলেন হচ্ছে আমাদের উনি বর্তমানে আমাদের মাঝে নেই, কিন্তু পরম শ্রদ্ধেয়, আমাদের অতি প্রিয় এবং অতি সজ্জন একজন বিচারপতি, জাস্টিস কে এম সোবহান। আমি তাকে অতি সজ্জন একজন বিচারপতি এই জন্যই বলছি, এবং আমার প্রিয় একজন বলছি এ কারণেই যে যখন আমাদের উচ্চ আদালতে যখন সামরিক আইনের বৈধতা নিয়ে যখন প্রশ্ন উঠেছিল, তখন যে বিচারক একদম স্পষ্ট ভাষায় উনি দ্বিমত পোষণ করেছিলেন এবং বলেছিলেন যে সামরিক আইনে কখনোই সংবিধানের উপরে স্থান পেতে পারে না, সংবিধান সবচেয়ে উপরে এবং তার নিচে থাকবে সামরিক আইন। কিন্তু অন্যান্য বিচারকরা তারা কিন্তু বলেছিলেন যে না, সামরিক আইন প্রাধান্য পাবে সংবিধানের উপরে, সুতরাং এখানে সামরিক আইন যেটা জিয়া করেছে বা ইরশাদ করেছে দ্যাট উইল গেট লেজিটিমেসি ভ্যালিড। এবং বিচারপতি সোবহান এই কথাটি বলবার কারণেই তাৎক্ষণিকভাবে তাকে চাকরিচ্যুত করা হয়। এবং যদিও এটা আমাদের আলোচনার বাইরে, তবু সবার জানা দরকার যে বিচারপতি কে এম সোবহান যেহেতু উনি চাকরিচ্যুত হয়ে গেলেন, সিন্স হি ওয়াজ টার্মিনেটেড, সেহেতু কিন্তু উনি এই সারা জীবনে তার যে বিচারপতি হিসেবে যে কাজ করে গেছেন, উনি জীবনে কিন্তু পেনশনের একটি ক্ষুদ্র পয়সাও রাষ্ট্রের কাছ থেকে পায় নাই, এবং এভাবে কিন্তু ওনাকে চলে যেতে হয়েছে। যা হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমরা যখন ওখানে করি তখন কিন্তু আমাদের এটা নিয়ে যে আমরা যে বিশদ কাজ করেছিলাম এবং আমরা আমাদের রিপোর্টটা যে সরকার কাছে দাখিল করেছিলাম, সেখানে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমরা যখন জাপানে গিয়েছিলাম, তুমি যেহেতু তুলনামূলক আইনের কথা বললে, যখন আমরা জাপানে গিয়েছিলাম, আমরা যে সেখানে কি হবে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু বিরোধ নিষ্পত্তি করা হয় এবং তাদের এডিআর এর কিরকম উপস্থিতি, কিভাবে তারা সেটাকে ব্যবহার করেন, যখন আমরা এটা দেখতে গেছি, আমার চক্ষু চরকগাছ হয়েছিল। যখন আমি জাপানের যে কোনো আদালতে গেছি, দেখলাম যে এই যে মনে করি এটা যদি আদালত হয়, আদালতের পাশেই কিন্তু আরেকটি ঘর। প্রত্যেকটি জাপানের প্রত্যেকটা আদালত যে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং, সেই আদালতের দালান, সেই দালানের একটা অংশ হচ্ছে একটা রুম, একটা বিশিষ্ট রুম, যে রুমটাতে সম্পূর্ণ টেবিলটাই হচ্ছে, সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ইন এ রাউন্ড শেপ, একদম গোলাকার একটা শেপ, এবং প্রত্যেকটি চেয়ারই কিন্তু একরকম। ওখানে কিন্তু সিংহ কোনো চেয়ার নেই, যে চেয়ারটা দেখলেই বোঝা যাবে যে এখানে আমার এমপি সাহেব এসে বসবেন, এখানে আমার বিচারক এসে বসবেন, বা এখানে একজন আমাদের মন্ত্রী এসে বসবেন, এরকম কোনো চেয়ার তুমি দেখবে না। সবই একই রকমের চেয়ার, মানে একই চেহারার, একই গঠনের, একই কাঠের, একই রকম চেয়ার। এবং ওই ঘরটাতে আমাকে বিচারক নিয়ে গেলেন আমাদেরকে। আমি বললাম কি ব্যাপার, এখানে কি হয়? বলি আমাদের যখনই কোনো মামলা হয়, আমরা প্রথমেই বলি পক্ষদারকে যে তোমরা ওই ঘরে যাও, ওই ঘরে গিয়ে তোমরা বসে তোমরা নিজেরা আলাপ আলোচনা করো যে আলাপ আলোচনার মাধ্যমে এটা সমঝোতায় উপনীত হওয়া সম্ভব কি না। And what is your role as a judge? But well, if the parties desire, আমি তখন বিচারক হিসেবে তখন আমিও বসি, এবং আই অলসো ফ্যাসিলিটেট, অর্থাৎ উনি তখন মিডিয়েটরের ভূমিকা অবতীর্ণ হন এবং উনি মিডিয়েট করেন। হি ফ্যাসিলিটেটস দ্য হোল প্রসেস। তুমি কোন চেয়ারে বসো, ওই একই চেয়ার, যেন কোন রকম বিভেদ কেউ করতে না পারে যে আই অ্যাম ইন এ পজিশন অফ পাওয়ার এন্ড অথরিটি, আমার আসনটা উচ্চ, আমার চেয়ারটা অন্যরকম, আমার কথার গুরুত্ব অন্যরকম। না, আমি যে কথা বলছি সেই কথা একই রকম, যেটা আমার উভয় পক্ষের প্রতিনিধিরা যে কথা বলছে একই ধরনের কথা গুরুত্ব আমারটারও। কিন্তু এই আলাপ আলোচনা, অর্থাৎ দেখো, দি হোল স্ট্রাকচার অফ দ্য বিল্ডিং ইজ সাচ এন্ড দ্যাট ইজ ইনবিল্ট। আর্কিটেকচারটাই ওই রকম যে প্রত্যেকটি আদালত বিল্ডিং এর সঙ্গে, দালানের সঙ্গে ওই একটা রুম ওরকম আছে যেখানে পার্টিরা বসবে। এবং দেখো দ্য সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অফ দ্য বিল্ডিং, দ্য সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অফ দ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট, সবকিছুই কিন্তু আমাকে সাহায্য করছে যে আমার মর্যাদাটা কখনো ক্ষুণ্ণ হচ্ছে না, আমার ক্ষমতায়নের জায়গাটা কিন্তু একদমই সুরক্ষিত থাকছে, এবং একই রকমের ভূমিকা নিয়ে, একই রকমের জোর দিয়ে, একই রকমের গুরুত্ব কিন্তু আমরা কথা বলছি এবং অংশগ্রহণ করছি এবং চেষ্টা করছি যে কোনো সমঝোতায় উপনীত হতে পাই কিনা। এরপরে কিন্তু আমরা প্রস্তাব করেছিলাম যে আমাদের আদালতগুলোকে একটা আমাদের বাধ্যতামূলক করে দেওয়া উচিত যে তারা করে একটা মামলা শুনানির আগেই পক্ষদেরকে বলবে যে তোমরা এটা বসে একটা সমঝোতা করতে পারো কিনা, বিরোধটা নিষ্পত্তি করতে পারো কিনা। এবং মানে বিলম্ব হলেও যেটা ভালো, যে এটা হয়তো আমাদের রিপোর্টটা গেছে, রিপোর্টটা পড়ে আছে, কিন্তু পরবর্তীতে যে এরকম একটি সংশোধনী যে নিয়ে আনা হয়েছে আমাদের সিপিসিতে, that did not come in a vacuum, that did not come in a hollow ground। এটার যে ইতিহাস, সেই ইতিহাসটা কিন্তু হয়তো এগুলো ইতিহাসে লেখা নেই,
যে কিভাবে এগুলো আসলো, কিন্তু কেউ যদি কখনো এগুলোর ইতিহাস ঘেটে দেখেন, তখন কিন্তু এই যে আমি যা কথাগুলো বললাম, এগুলোর কিন্তু উদ্ধৃতি দেয়াটা একদমই বাঞ্ছনীয় হয়ে দাঁড়াবে, কেননা এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আজকের এই অবস্থায় উপনীত হতে সক্ষম হয়েছি। তাহলে দেখো, এই জাপান থেকে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি, একইভাবে কিন্তু আমরা আমরা আরো এরকম দেখেছিলাম কিন্তু আমরা ইয়েতেও, ইন দ্য ফিলিপাইনে প্রত্যেকটি মন্ত্রণালয়, নট অনলি ইন দি মিনিস্ট্রি অফ ল, ইট ওয়াজ ইভেন, মানে আমরা আরো বেশি আমরা অভিভূত হয়ে গিয়েছিলাম যে প্রত্যেকটি মন্ত্রণালয়ে কিন্তু একটা উইং আছে যেখানে ফর অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। সেই মন্ত্রণালয়ে যত কিছু স্বার্থ সংশ্লিষ্ট কিছু থাকবে, তারা কিন্তু প্রথমেই দে উইল নট গো ফর এনি আদার অ্যাভিনিউজ, দে উইল গো টু দিস পার্টিকুলার রুম যেখানে এক্সপার্টরা বসে আছেন, এন্ড দে উইল হেল্প in reaching a consensus, in resolution of the dispute through alternative means without resorting to the courts of law. So এগুলো কিন্তু আমরা ধারণার কিন্তু নিয়েছি, আমাদের নিজস্ব কিছু হয়তো আমাদের স্থানীয়, আমাদের প্রাচীন ভারতে বা আমাদের মনে করো উপনিবেশিক পূর্ব ভারতে যে অভিজ্ঞতা, সেগুলো অনেক কিছু ছিল, কিন্তু এরপরও আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্যান্য দেশে যে সমস্ত উন্নত ব্যবস্থা দেখেছি, সেখান থেকে কিন্তু আমরা ধার করবার চেষ্টা করেছি, এবং তাদের কাছ থেকে যে আমরা অভিজ্ঞতাটা পেয়েছি সেটি কিন্তু আমরা আমাদের রিপোর্টে আমরা উপস্থাপন করেছি, যেন এইভাবে আমরা এগোতে পারি কিনা সেটা যেন সরকার বিবেচনা করে দেখেন। এবং আমরা খুবই আমাদের মানে আমরা আনন্দিত হয়েছিলাম যখন দেখেছি যে আমরা যেরকম সুপারিশ করেছি একদম হুবহু না হলেও সেখান থেকে কিছুটা কিছুটা যে গ্রহণ করা হয়েছে, দ্যাট ওয়াজ সামথিং ভেরি প্লিজিং টু ইচ ওয়ান অফ আস। অবশ্যই স্যার, আপনি যেরকমটা বললেন যে আমরা অনেক দেশ থেকে দেখে কিছু কিছু জিনিস নিয়েছি, আবার আপনার আগের আলোচনায় এসেছে কিছু কিছু জিনিস যে হয়তো আমাদের এই কার্যকরিতার জন্য যে ব্যাপারগুলো আমাদের দূরে থাকতে হবে বিকল্প বিরোধ নিষ্পত্তি থেকে। তো স্যার, প্রশ্নটা এমন যে বিকল্প বিরোধ নিষ্পত্তিকে একটা স্বতন্ত্র প্রক্রিয়া হিসেবে রাখার জন্য বা আমাদের যে অনাকাঙ্ক্ষিত আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো থেকে দূরে রাখার জন্য কোন জিনিসগুলো আমাদের বর্তমানে আমাদের প্রেক্ষাপটে বিরোধ বিকল্প নিষ্পত্তি বা এডিআর থেকে আমাদের দূরে রাখা উচিত, বা যেই দোষে দুষ্ট আমাদের আনুষ্ঠানিক কোর্ট প্রসেস বা সেটা হয়তো আমাদের এই বিকল্প প্রক্রিয়ায় না আসলেই ভালো হয়? না, আমাদের দেখো, আমাদের যেটি সবচেয়ে মূল কথা যেটি সেটি হচ্ছে যে যখনই আমি বিকল্প মানে নিষ্পত্তিতে যাব, তখন কিন্তু আমার প্রধান যারা থাকবে তার হচ্ছে পক্ষদ্বয়, এবং সেখানে আমার পক্ষদ্বয় প্রতিনিধিত্ব এবং তাদেরকে সাহায্য করবার জন্য পক্ষদ্বয় যদি মনে করেন যে কোন আইনজীবীকে নিয়োগ করবেন, সেটাও তাদের ব্যাপার, এবং সেই স্বাধীনতা অবশ্যই তাদেরকে দিতে হবে, তারা থাকতেই পারেন, তারা উপদেশ দিতেই পারেন, এবং সেই উপদেশ পক্ষদ্বয় গ্রহণ করবে কি করবে না এটা আবার তার সার্বভৌম একটা ইখতিয়ার, এবং সেই সার্বভৌম ইখতিয়ার অনুযায়ী একজন ব্যক্তি বা পক্ষ সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু আমাদের জন্য যেটি প্রয়োজন সেটা হচ্ছে রাষ্ট্রের আনুকূল্য। এই রাষ্ট্রের আনুকূল্য বলতে আমি কি বুঝাচ্ছি? রাষ্ট্র আনুকূল্য, এটার একটা বাধ্যবাধকতা সৃষ্টি করা দরকার, কেননা আমাদের জিনিসগুলো এমন হয়ে গেছে এখন বর্তমানে যে যেখানে আমরা দেখছি যে যারা একটু মানে আমি বলবো যে অর্থনৈতিকভাবে শক্তিশালী বা রাজনৈতিকভাবে যারা প্রভাবশালী, তারা যেন এক ধরনের দে হ্যাভ এন এজ ওভার আদার্স, তারা যেন একটু উপরে অবস্থান করেন, এবং সেটির প্রতিফলন কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করি যে ইন দ্য ডিসপিউট রেজলিউশন সিস্টেম অ্যাজ ওয়েল, অর্থাৎ ওখানে কারা বেশি প্রভাব বিস্তার করতে পারে, কার প্রভাবটা বেশি আছে একটা স্থানে বা একটি গ্রামে বা একটি জেলা শহরে, দেখা যায় যে তাদের স্বার্থটাকে রক্ষা করবার জন্য অনেক উদ্গ্রীব থাকেন, যে ওনারা যেন নাখোশ না হন। কেন এই অবস্থা সৃষ্টি হয়েছে? এই অবস্থা সৃষ্টি হয়েছে কেননা একটি মাত্র কারণ, সেটা হচ্ছে বিকজ আমাদের এখানে খুবই দুর্বল আইনের শাসনের কারণে। যে রাষ্ট্রে আইনের শাসন দুর্বল, সেইখানে কিন্তু এই এক্সট্রা লিগ্যাল ফ্যাক্টর গুলো বেশি ইনফ্লুয়েন্স করতে পারে, আর যেখানে আইনের শাসন একটা শক্ত অবস্থানে থাকে সেখানে কিন্তু এক্সট্রা লিগ্যাল ফ্যাক্টরদের ভূমিকাটা একদমই গৌণ হয়ে যায়, এবং অনেক সময় সেটা শূন্যের কোঠায় চলে যেতে বাধ্য। আমাদের চেষ্টা করতে হবে রাষ্ট্রীয়ভাবে, আমাদের বিচারিক ভাবে, এবং আমাদের সর্বোচ্চ আদালতের দায়িত্ব এটা নিতে হবে যে তারা এই বিকল্প বিরোধ নিষ্পত্তিতে এমন ভাবে তারা পৃষ্ঠপোষকতা করবেন যেখানে অন্য কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ যেন না থাকে। এবং এখানে আমি খুবই আনন্দের সঙ্গে তোমাকে জানাতে পারি অর্নি, যে আমাদের বর্তমান যিনি প্রধান বিচারপতি রয়েছেন, বাংলাদেশের প্রধান বিচারপতি, উনি দায়িত্ব নেবার পরে
আমার মনে হচ্ছে সুপ্রিম কোর্ট অডিটর একটা বক্তৃতায় উনি এই বিকল্প বিরোধ নিষ্পত্তিতে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন এবং উনি বলেছেন যে এটি ছাড়া আমাদের গত্যন্তর নেই, আমাদেরকে গ্রহণ করতেই হবে এবং যত বেশি সম্ভব আমাদের বিরোধগুলোকে এই বিকল্প পন্থায় যত বেশি সম্ভব নিষ্পত্তির আয়োজন করতে হবে। এই যে ওনার একটা দ্যাট হি ওনস দি কনসেপ্ট, উনি যেটাকে ইন্টারনালাইজ করেছেন, উনি যেটাকে গ্রহণ করেছেন এবং হি হ্যাজ টেকেন দ্য হোল সিস্টেম ইনটু কনফিডেন্স, এটাকে ভেন্টিলেট করতে হবে থ্রু দ্য জুডিশিয়াল, থ্রু ইটস ব্রাঞ্চেস, এবং এটাকে ভেন্টিলেট করতে হবে থ্রু দ্য এক্সিকিউটিভ অ্যাজ ওয়েল। এক্সিকিউটিভ উপর দায়িত্ব দিতে হবে যে কোন বিরোধ যদি হয় সেটি সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে হোয়াট এভার দ্য নেচার অফ দি বিরোধ, প্রথমে আমাদের দেখতে হবে যে ওয়েদার উই ক্যান গো ফর অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। তবে ওই যে যেহেতু আমরা এখন এডিআর এর জন্য একটা ক্ষেত্র আমরা নির্দিষ্ট করে দিয়েছি যে এই ক্ষেত্রের বাইরে আমরা যাবো না, ঠিক আছে, লেটস ফলো দ্যাট, অ্যাটলিস্ট আমরা ওই লেভেলটাতে পৌঁছাই এবং যখন আমরা এখানে সফল কামন হব, যখন দেখবো যে আমরা একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে গেছি, তখন বোধহয় আমাদের এই ব্যাপ্তিটা আমরা আস্তে আস্তে আরো বৃদ্ধি করা সম্ভব হবে এবং তখন হয়তো সেটা যৌক্তিক এবং যুগোপযোগী করাটা সম্ভবপর হবে। অবশ্যই। এবং স্যার আপনার এই আলোচনাটার সাথে কি একটু যোগ করা যায় যে এক্ষেত্রে সরকারি বা রাষ্ট্রীয় ছাড়াও বেসরকারি ভাবে যারা বিরোধ নিষ্পত্তিতে কাজ করছে, যে প্ল্যাটফর্ম গুলো বা সিআইডিআর এর মতো যারা কাজ করছে, তাদের জন্য কি আপনার কোনো পরামর্শ হবে বা তাদের কাজ করার পথটা কিরকম হওয়া উচিত, বা আপনি আমাদের এই পুরো আলোচনার যে ফিলোসফিক্যাল অ্যাসপেক্টটা, এটাকে সাথে নিয়ে আমরা কতটুকু কাজ করতে পারি বা কতটুকু কাজ করা উচিত? অর্ণি, আমি দেখো, আমি আমার বক্তব্যে হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে আমি একটু বেশি বোধহয় রাষ্ট্রের উপরে রাগান্বিত এবং রাষ্ট্রকে আমি খুব বেশি বোধহয় কাঠগড়ায় দাঁড় করাচ্ছি। এটা হয়তো আমার কাছে যৌক্তিক কারণ আছে, কিন্তু একই সঙ্গে কিন্তু আমি রাষ্ট্রকে একদম আমি বাতিল করছি না। এখনো কিন্তু রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে আমাদের বাস্তবতা এবং এই রাষ্ট্রীয় এই বাস্তবতার ভিতরে থেকে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে, এমনকি যদি কোনো বেসরকারি সংস্থা বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করেন, সেখানে কিন্তু রাষ্ট্রকে দায় নিতে হবে। সেই দায়টি হচ্ছে যে কারা এই বিরোধ নিষ্পত্তি ভূমিকা পালন করছেন, তারা যথাযথভাবে প্রশিক্ষণ প্রাপ্ত কি না। এই প্রশিক্ষণের দায়িত্বটা কিন্তু রাষ্ট্রের মাধ্যমে, রাষ্ট্র কর্তৃক কিন্তু সেটার আমার মনে হয় এক ধরনের কাইন্ড অফ রেকগনিশন বা অ্যাপ্রুভালের একটা প্রয়োজন আছে। আমি যার তার হাতে যে ইচ্ছে, আমি একটা সংস্থা, আমি বললাম আমি এলকপ, আচ্ছা আমি এখন থেকে বিকল্প ব্যবস্থায় বিরোধ নিষ্পত্তি, আসো সবাই আমি নিষ্পত্তি করে দিলাম, তাহলে কিন্তু সেই বিরোধটা হয়তো স্থানীয় ভাবে দু একটা আমরা ছোট্ট ভাবে করতে পারি, কিন্তু এটি যে চূড়ান্ত বিচারে টিকবে সেটা কেমন করে হবে, আনটিল আনলেস আই হ্যাভ দ্য রিকগনিশন এন্ড দ্য সিল অফ দ্য কোর্ট অফ ল। আমার তো সেই জায়গাটা তো আরো আরো শক্ত হবে, আমাকে বুনিয়াদটা তো করতে হবে। সেই শক্ত বুনিয়াদের জন্য আমার কিন্তু রাষ্ট্রীয় আনুকূল্য এবং রাষ্ট্রের স্বীকৃতির প্রয়োজন আছে। সেই জায়গাটায় কিন্তু রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, না হলে আমি বেসরকারি খাতে কিন্তু এগুলোকে একদম পুরোপুরি এই মুহূর্তে ছেড়ে দেওয়াটা খুবই যৌক্তিক হবে বলে কিন্তু আমার মনে হয় না। আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলি অর্ণি, সেটি হচ্ছে যে দেখো, বিরোধ কখন হয়, কেন ইসি বিরোধ কখন হয়, বিরোধ কিন্তু হতে পারে, দেখো যখন বিরোধ হয়, বিরোধের মধ্যে আলটিমেটলি কিন্তু কিছু কিছু বিরোধ টার্নস ইনটু ভায়োলেন্স, ইট ক্যান বি ভেরি ভায়োলেন্ট। আচ্ছা, ভায়োলেন্সের উত্তর কি হবে? Has it necessarily has to be violent? Naki, there can be non-violent response to violence. Well, this is again, we are entering into an ambit of philosophy. কিন্তু এটিও কিন্তু আমাদের মহাত্মা গান্ধী দেখিয়ে দিয়েছেন যে ইভেন ভায়োলেন্ট কোনো কিছু হলো তার উত্তর কিন্তু নন ভায়োলেন্ট হতে পারে এবং নন ভায়োলেন্স ইজ এ গ্রেট ভার্চু। সেই ভার্চুটাকে আমি আয়ত্ত করতে পারবো কিনা, এটা কিন্তু আমার প্রশিক্ষণের ব্যাপার। এবং আরেকটি কথা, যখন খুব ভায়োলেন্ট হয়ে যায় এবং ইন আওয়ার সোসাইটি হুইচ ইজ হিউজলি ডিসক্রিমিনেটরি, সাংঘাতিকভাবে বৈষম্যমূলক একটি সমাজ, এবং এই কোভিড-19 আমাদেরকে আরো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই যে বাংলাদেশের জনগণ, দেখো তোমাদের সমাজটা কতটা বৈষম্যপূর্ণ, দেখো তুমি গরিব হলে, তুমি সাধারণ মানুষ হলে তোমার কি অবস্থা হয়, আর যার অর্থ আছে, যার প্রভাব আছে, সে কিভাবে চিকিৎসা পায়। এটা আমাদের একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের বৈষম্যটা। সুতরাং এইরকম একটা বৈষম্যমূলক সমাজে হয় কি, যে আমার ভিতরে এই যখনই আমি এই কোনো কিছু থেকে বঞ্চিত হই, যেটা প্রাপ্য, আমার ন্যায্য প্রাপ্যতা থেকে যদি আমি বঞ্চিত হই, তাহলে কিন্তু মানুষের মনে ক্ষোভের জন্ম নেয়, ক্ষোভের জন্ম মানুষের ভায়োলেন্ট হয়ে যায়। আর অনেক সময় যখন আমি খুবই দুর্বল, তখন ক্ষোভটাকে আমি বলি কি, যে আমার অদৃষ্টের লিখন, এটা আমার অদৃষ্টে ছিল, আমার ভাগ্যের লিখন,
আমরা ধরুন বলি কপালের লিখন খন্ডাবে কে, শুধু আমাকে ওটা মেনে নিতে হবে। আই বিকাম এ ফ্যাটালিস্ট। শুড আই বিকাম এ ফ্যাটালিস্ট? শুড আই সারেন্ডার টু মাই ডেস্টিনি? হ্যাঁ, ডেস্টিনি ইজ সামথিং হুইচ occurs to, which happens to me at a certain point of time. তুমি জানতে না এটা হতো, হঠাৎ করে হয়ে গেছে, সো দ্যাট ইজ ইউর ডেস্টিনি। কিন্তু হোয়াট হ্যাজ টু বি এ রেসপন্স টু ইউর ডেস্টিনি? সেই ডেস্টিনির রেসপন্স কি হবে, দেয়ার ইউ হ্যাভ এ চয়েস। সেইখানে কিন্তু দি ইন্ডিভিজুয়াল হ্যাজ এ চয়েস টু মেক, যে আমি এটা রেসপন্সটা কি হবো, ওয়েদার আই উইল সাকাম টু ডেস্টিনি, এটাকে জাস্ট ফেট অ্যাকমপ্লিশ হিসেবে আমি মেনে নেব, গ্রহণ করব, নাকি আমার উত্তরটা, আমার রেসপন্সটা অন্য ধরনের হবে। সেইখানে কিন্তু ইন্ডিভিজুয়াল হ্যাজ এ চয়েস। এই যে চয়েসের জায়গাটা থেকে বলে দেয়া এবং চয়েসটা তুমি করতে পারো, এই কথাটা, এই বিশ্বাসটা একজন মানুষের ভিতরে, এই বিশ্বাসটা ইনফিউজ করে দেওয়া, this is what is empowerment of an individual, this is empowerment of the poor, this is empowerment of the people। সেই জায়গাটাতে কিন্তু অর্নি, not only the lawyers, not only the attorneys and barristers, but even you as the students of law, you have a huge role to play। সেইখানে কিন্তু তোমাদের বিরাট একটা ভূমিকা পালন করতে হবে। আজকে আইনের যে ছাত্রছাত্রীরা আমার কথাগুলো শুনছে, আমার সঙ্গে তোমাদের যতই মতান্তর থাকুক, একটা জায়গায় কিন্তু তোমাকে আমার এই কথা তোমাদের মেনে নিতেই হবে, যে একজন দরিদ্র, দুর্বল, সুবিধা বঞ্চিত মানুষের আত্মবিশ্বাসটাকে ফিরিয়ে আনা, সেটাই হচ্ছে তার ক্ষমতায়ন। এবং সেই জায়গায় কিন্তু আমি তুমি আইনের ছাত্র হিসেবে তার পাশে দাঁড়িয়ে, তাকে উপদেশ দিয়ে, তাকে জ্ঞানে জ্ঞানান্বিত করে, তাকে জ্ঞানে ঋদ্ধ করে, রিজু করে আমরা তাকে শক্ত অবস্থানে দাঁড় করাতে পারি। তাহলেই কিন্তু বিরোধ নিষ্পত্তিতে সে তার যথাযথ ভূমিকা পালন করতে সক্ষম হবে, নতবা সে কিন্তু সবকিছুকে অদৃষ্টের লিখন হিসেবে মেনে নেবে। এবং তাহলে কোনো বিরোধ নিষ্পত্তি, সেটা বিকল্পের মাধ্যমে যদি হয়ে থাকে, সেটি কিন্তু কখনোই আমাদের স্থায়ী শান্তি নিশ্চিত করতে সক্ষম হবে না। একদম স্যার, এই যে আপনার এই আলোচনাটা স্যার, তাত্ত্বিকভাবে আমরা যদি কিছু চিন্তা করি, আপনি এম্পাওয়ারমেন্ট থ্রু ল অফ দ্য কমন পিপল বা আমরা এলকপ নামে সকলেই চিনি স্যার, আপনি 20 বছর ধরে আমাদের আইন শিক্ষার্থীদের সাথে কিন্তু কাজ করছেন স্যার। আর 20 বছর আগের হোক, 20 বছর পরের হোক, সামার স্কুলে আপনি দেখছেন একদল আইনের শিক্ষার্থী। স্যার, আমাদের মধ্যে বা আমাদের এই প্রজন্মের মধ্যে, বা যারা বর্তমান আইন পড়ছে, যারা ভবিষ্যতে এই প্রফেশনে কাজ করবে স্যার, এই যে শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা বা এই পুরো তাত্ত্বিক আলোচনাটার আমরা লক্ষ্যটা যেখানে ছিল স্যার, আমাদের পুরোপুরি সমাজ ব্যবস্থার ওই লক্ষ্যটা মাথায় রেখে কি আমরা আইন শিখি বা আমরা আমাদের আইন পেশায় যাই, বা তাদেরকে এই আলোচনাটার সাথে রিজু করানোটা বা ইউজ টু করানোটা, কিংবা মেনে নেওয়ার এভাবে কাজ করাকে চিন্তা করানোটা কতটুকু কঠিন, বা বাস্তবতাটা কি আসলে স্যার? অর্ণি, তুমি একটা কঠিন জায়গায় আমাকে নিয়ে গেলে। এখন তুমি যে প্রশ্নটা করলে, এখন এই প্রশ্নটা আমাকে একদিকে আশান্বিত করে, আবার একদিকে আমাকে ব্যথিত করে তোলে। আমাকে আশান্বিত করে কেননা আমি গত 20 বছর ধরে আমরা যে এক্সপেরিমেন্টে করে যাচ্ছি, আমরা যে শ্রমটা দিয়ে চলেছি, আমরা বলতে আমি কিন্তু বুঝাচ্ছি আমাদের আমাদের যে গুটি কয়েক শিক্ষক বৃন্দ, আমাদের কিছু ছাত্রছাত্রী, যারা আমরা একই প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে আছি, একই ধরনের চিন্তা চেতনার ধারক, যারা সাধারণ মানুষের আমরা মুক্তি এবং তাদের ক্ষমতায়নের কথা চিন্তা করি। এবং আমার তো এখানে নাম নিতেও কোনো অসুবিধা নেই। আমি দেখো, আমি এরকম মনে করো অধ্যাপক শাহ আলম, মনে করো আমাদের ডক্টর রহমতুল্লাহ, মনে করো প্রফেসর মাসুম বিল্লাহ, মনে করো আমাদের ডক্টর বিশ্বজিৎ, মনে করো আমার জাকির হুসাইন, বা মনে করো আমার গোবিন্দ মন্ডল, বা মনে করো আমাদের ডক্টর রুমানা। হ্যাঁ, অর্থাৎ আমাদের আমাদের চারপাশে কিন্তু ছড়িয়েছে, যে আমার মনে করো অর্পিতা শামস বিজার, মনে করো রেজাউর রহমান, মানে এই যে আমাদের চারপাশে আমাদের যে, বা আলিদা, আমরা কিন্তু এই এখন কিন্তু আমাদের সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু ছড়িয়ে গেছি, আমরা আমাদের ছাত্রছাত্রীও ছড়িয়ে গেছে। এবং যখন আমি এই 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 গ্রুপটাকে নিয়ে যখন চিন্তা করি, তখন কিন্তু আমি আশার আলো দেখি, যে থিংস আর চেঞ্জিং। সমাজে পরিবর্তন আনা, এটা কিন্তু কঠিন একটি কাজ, এটা কিন্তু সহজে হয় না। এই কঠিন কাজটা কিন্তু, এবং এটাতে এমন নয় যে আমি একটা কলম তৈরি করলাম, প্রোডাকশন করলাম, এবং আমি 5 মিনিট পরে তোমাকে আমি কলম দেখা যায়, দেখো আমি কলমটা তৈরি করেছি আমার মেশিনে, সো ইটস ভিজিবল। ইটস নট লাইক দ্যাট। চেঞ্জেস ইন social relations, they are at times not visible. Even if visible after a very long period of time, the end result is visible after a long time. 20 বছর, yes, it's quite a long time. 20 বছর is long, কিন্তু for the history of a nation, it's nothing.
আর আমি ইতিহাসের তুলনায় যদি করি মানব সভ্যতা, তাহলে তো একটা মানে আমরা বোধহয় কয়েক সেকেন্ড মাত্র অতিবাহিত করেছি। এই কয়েক সেকেন্ডের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু আমার কাছে মনে হয়েছে there is so much to hope for, so much to see, এবং there had been so many changes. আজকে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের যারা সামার স্কুলে করেছে, যারা সিএলআর করেছে, তারা কিন্তু আজকে কোথায় নেই। তারা আজকে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, তারা আজকে আন্তর্জাতিক সংগঠনে চাকরি করছে, তারা বেসরকারি সংস্থায় চাকরি করছে, তারা কিন্তু উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে, তারা মাস মিডিয়াতে কাজ করছে, সকলে ছড়িয়ে ছিটিয়ে, এবং প্রত্যেকেই কিন্তু সেখানে নিজের মতো করে তারা ছোট ছোট জায়গায় দে আর ট্রাইং টু বি দ্য গডস অফ স্মল থিংস। So gods and goddesses of small things গড়ে উঠছে, and they are trying to effect changes in the life of the society. কিন্তু বড় দুঃখটা কোথায় জানো? দুঃখটা হচ্ছে যে আমি আগামী বছর যদি বেঁচে থাকি, আগামী বছর আই উইল গো ইনটু রিটায়ারমেন্ট। আমার কিন্তু সরকারি চাকরি, আমার বিশ্ববিদ্যালয়ের চাকরির জীবনে আমার ইতি টানতে হচ্ছে। আমার বড় শখ ছিল, আমার স্বপ্ন ছিল যে আমার জীবদ্দশায়, আমার চাকুরি কালে আমি দেখে যেতে পারবো যে নতুন ভাবে আমরা আইন শিক্ষার চিন্তাগুলো করছি, সেই চিন্তাগুলো বাস্তবে রূপ নেবে। আমি দেখে যেতে পারবো যে এই দেশে অন্তত পক্ষে এমন একটা ল স্কুল, এমন একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে যেখানে দরিদ্র মানুষকে নিয়ে চিন্তা করা হয়, যেখানে কোম্পানি ল ইজ নট ইম্পর্টেন্ট, যেখানে অ্যাডমিরালটি অর কর্পোরেট ল ইজ নট ইম্পর্টেন্ট, যেখানে ল্যান্ড ল বিকামস দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেখানে লাখ লাখ মানুষ কৃষি যারা করে থাকে তাদের জীবন ভাগ্য নির্ভর করে, সেই রকম একটি জায়গা, এবং যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করবে, যারা ওখান থেকে বের হয়ে শুধুমাত্র লাখ লাখ টাকা উপার্জন করবার চিন্তা করবে না, তারা একটা সুন্দর স্বাভাবিক জীবনযাপন করবার চিন্তা করবে, কিন্তু তাদের মাধ্যমে পুরো জাতি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবার যে স্বপ্ন, যে মানুষের সমতা, মানুষের সামাজিক ন্যায় বিচার এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত করবার যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলো মাথায় রেখে যে আইনজীবীগুলো কাজ করবে, সেই রকম একটা বিশ্ববিদ্যালয় বা ল স্কুল কিন্তু করে যেতে পারলাম না। এবং এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার গ্লানি কিন্তু আমাকে বহন করতে হবে। আমি জানি আমার অনেকেই যারা খুব ঘনিষ্ঠ, তারা আমাকে এখনো বলে, খোঁটা দেয় যে আপনি করলেন কি জীবনটা, আপনি পারলেন না তো, এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে গেছে, আপনি একটা প্রাইভেট ইউনিভার্সিটি নিতে পারলেন না সরকারের কাছ থেকে, যেখানে কাজগুলো করতে পারতেন। আর এই প্রাইভেট ইউনিভার্সিটি যদি দিতে পারতাম, আমার যদি সে অর্থ বলি থাকতো, তাহলে কাউকে বলার দরকার ছিল না আমাকে। কিন্তু এই কাজগুলো তো একজন প্রাইভেট আমাকে কেন করতে হবে? এই কাজ যদি বঙ্গবন্ধুর বাংলাদেশে যদি কেউ না করতে চায়, বঙ্গবন্ধুর বাংলাদেশে এই কাজ যদি সরকারি আনুকূল্য না হয়, তাহলে কোন দেশে এই কাজগুলো সরকারি আনুকূল্যে হবে? ভারত যদি এই কাজটা করতে পারে, আজকে ভারতে 28টি বিভিন্ন ন্যাশনাল ল স্কুল রয়েছে। হ্যাঁ, তারা হয়তো ঠিক যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে তার লক্ষ্যচ্যুত হয়ে গেছে, তারা পথচ্যুত হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে তারা, কিন্তু দে আর প্রডিউসিং লয়ার্স অফ ওয়ার্ল্ড ক্লাস। ভারত থেকে কেউ আর বারাট ল করার জন্য ইংল্যান্ডে যায় না, কেন? সে প্রয়োজন ফুরিয়ে গেছে ভারতের জন্য। আমরা তো সেরকম একটা ল স্কুল করতে পারলাম না। বারবার ধর্ণা দিয়েছি, বারবার বলেছি, অনুরোধ করেছি, ভিক্ষে চেয়েছি, একটা কিছু দাও আমাদেরকে। আমরা তো কাজ করতে, এই যে শিক্ষকদের নাম আমি তোমাকে করলাম আজকে, এই শিক্ষকদের কেউ কিন্তু কুণ্ঠিত নয়, তারা সবাই সদা প্রস্তুত যে আমরা ওখানে কাজ করব, আমরা আমাদের শ্রম দেব, অর্থ কি পাবো, বিনিময় কি হবে সেটা পরের কথা। এই যে এইরকম প্রস্তুতি নিয়ে আমরা চেষ্টা করেছি, আমরা চেষ্টা করে চলেছি। এখন আমাকে বোধহয় সময় এসছে বলার যে অর্ণি, যে আমার জীবনে হয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার জীবনে শিক্ষকতার কার্যকরী শিক্ষকতার সময় আমার শেষ হয়ে গেছে, ফুরিয়ে যাচ্ছে। আর করোনা তো আমাকে আরো আমার অনেকটা জীবনের অনেকটা সময় আমার নষ্ট হয়ে গেল। সুতরাং আমি জানি এই কয়টা আমার সময় পেলে হয়তো আমি সরকারের সঙ্গে হয়তো যোগসাহায্যে যদি কিছু একটা করার প্রচেষ্টা হয়তো নেওয়া যেতে পারতো, যেটি আমরা পারছি। তবে আসার কথাটা কোথায়? আসার কথা ওইখানে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার বক্তৃতায় যে আমাদের এখানে কি একটা আইনি বিশ্ববিদ্যালয় হতে পারে না। এই যে কথাটি মাননীয় প্রধানমন্ত্রী উচ্চারণ করেছেন, এইটাই আমাকে আশান্বিত করে। অর্থাৎ মিজানুর রহমান থাকতে না পারে, তাতে কি হয়েছে? এক অর্ণিত থাকবে, বা মাসুম বিল্লাহ থাকবে, বা বায়েজিদ থাকবে, বা অর্পিতা থাকবে, বা রেজা থাকবে, কেউ না কেউ তো থাকবে যে এই কাজটাকে হয়তো এগিয়ে নিয়ে যাবে, এবং যে স্বপ্ন নিয়ে
আমরা কাজগুলো করছিলাম, যে আইনটাকে সাধারণ মানুষের স্বার্থে ব্যবহার করবার জন্য, একজন মানুষকে এই বিরোধের কারণে বিপর্যস্ত হয়ে একজন মানুষ ধ্বংস হয়ে যাবে সেটি না হয়ে একজন মানুষ যেন এই বিরোধগুলো নিষ্পত্তি করে আবার নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে পারে, আকাশের দিকে তাকিয়ে যেন বলতে পারে যে ঈশ্বর তোমাকে ধন্যবাদ, আমি এই জীবনেই তো আমি দেখেছি যে তুমি আমার প্রতি ন্যায় বিচার করেছো, আমাকে পরকালের জন্য অপেক্ষা করতে হয় নাই। সেই জায়গাটায় নিশ্চয়ই কেউ না কেউ বাংলাদেশে আইনি শিক্ষাকেও নিয়ে যাবে, এবং এটা যদি বিরোধ নিষ্পত্তির মাধ্যমে হয়ে যায় হয় অসুবিধা কোথায়? যদি মাদারীপুর করে থাকে, মাদারীপুরের মডেলটা যদি রাষ্ট্র গ্রহণ করতে পারে, এবং তাহলে তাহলে তো আমরা কতটা এগিয়ে যাই। সুতরাং আমরা যে চিন্তা চেতনায় আমরা সামার স্কুল করেছি বা সিএলআর করেছি, আমার হয়তো অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠে আরেকজন তো সেটা হাল নিতে পারে যে ঠিক আছে মিজানের এই সীমাবদ্ধতা ছিল, আমরা সেগুলোকে কাটিয়ে আরো উপরে, আরো লক্ষ্যে, আরো দ্রুত গতিতে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। যদি এর কাণ্ডারি যদি কেউ থাকে, নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই আসবে। এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং উনি যদি খালি আজকে যদি করোনার যদি এটা না হতো, তাহলে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ছাড়তাম না। প্রয়োজন হলে আমি তো ওনাকে মানে ওনার দুয়ারে ধর্ণা দিতে দিতে আমি ওনাকে একদম এত বেশি ওনাকে আমি অশান্তি দিতাম যে উনি বাধ্য হয়ে হয়তো যে এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য বলতেন যে যাও একটা ন্যাশনাল ল স্কুল আমরা করছি। তাহলে তো আমি শান্তি পেতাম যে না, আমার কোনো ভূমিকা থাকুক বা না থাকুক সেখানে। কিন্তু এই যে একটা জাতীয় আইন বিশ্ববিদ্যালয় হবে যেখানে ভিন্ন ধাঁচে, ভিন্ন চিন্তায়, ভিন্ন মাত্রায়, ভিন্ন ভাবে সমাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে সাধারণ দরিদ্র কৃষি শ্রমিকদের সঙ্গে, কৃষক শ্রমিক সঙ্গে সম্পৃক্ত হয়ে আইন পাঠদান করা হবে, সেই রকম একটা ব্যবস্থা যদি হয়, সেটা আমি যদি জানতে পারি, তাহলে তো আমি পরম শান্তি পাবো এই জীবনে। ধন্যবাদ স্যার। স্যার আমার মনে হয় না এরপরে আর কোনো প্রশ্নের বা কোনো জবাবের আর প্রয়োজন আছে। আসলে স্যার আমরা সীমাবদ্ধতা গুলো জানি, খুব যে জানি না তা না, তারপর আপনার কাছ থেকে আবার শুনলাম। তবে স্যার যেটা হয়তো আমরা হর হামেশা শুনে থাকি না বা পেয়ে থাকি না, সেটা হলো আশা বা স্বপ্ন। এবং আজকে আপনার কথাগুলো খুব বেশি আশ্চর্য দায়ক না হয়তো বা যারা শুনছেন তাদের জন্য, কারণ প্রফেসর ডক্টর মিজানুর রহমানের এই নামটা হয়তো আমাদের কাছে যারা আপনাকে চেনে, যারা আপনাকে দেখেছে, আপনার কাজগুলো জেনেছে, আপনার নামটা আমাদের কাছে স্বপ্নের মতোই সমান স্যার। আপনার গল্পগুলোর মতো, আপনার চিন্তাগুলোর মতোই সমান আপনার নামেই প্রতিফলিত হয়। সেই জায়গা থেকে আমার মনে হয় স্যার আমাদের আহ এই আলোচনার একটা অনেক বড় অংশ পার করে আমরা এসেছি। আমরা শুধুমাত্র আইনি পর্দাটা ভেদ করে হয়তো বা কিছুটা মানুষের জায়গা থেকে আমরা আলোচনাটা করতে পেরেছি। আমার মনে হয় এটা আজকে আমাদেরকে যারা শুনেছেন তাদের সবচেয়ে বড় পাওয়ার জায়গাটুকু হবে। স্যার সর্বশেষ যদি আপনি শেষ করতে চান, আমরা আশা দুরাশা সবকিছু শুনেছি স্যার, একদম কনক্লুডিং রিমার্কস হিসেবে আমাদের আলোচনাটির উপরে বা এর পরে কি স্যার, এর পরে আমরা এখান থেকে কোথায় যেতে পারি? বিকল্প বিরোধ নিষ্পত্তি বলি বা শান্তিপূর্ণ সমাজ গঠন বলি, এরপরে আমরা যারা আমাদেরকে শুনছেন তাদের কাছে আপনার শেষ বলার কি আছে স্যার আজকের আলোচনাতে? দেখো, শেষ যদি কিছু বলতে হয় তাহলে কিন্তু আমি কিন্তু একটি কথা বলি সবসময়, সেটা হচ্ছে আমাদের যা কিছু আমরা করি বাংলাদেশে, আমাদের যত ধরনের কর্মকাণ্ড এবং যে পেশাতে আমরা নিযুক্ত থাকি না কেন এবং যে স্তরেই আমি থাকি না কেন, আমাদের সবকিছু কিন্তু নিয়ন্ত্রিত হওয়া উচিত আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ দ্বারা। এই মুক্তিযুদ্ধের মূল্যবোধ থেকে যেন কখনো আর বিচ্যুত না হই। এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধের কথা যখন বলি, তখন আমি কিন্তু মনে করি অর্নি, এবং এটা আমি অনেক সময় ক্লাসরুমে বলে থাকি, যে আমাদের যারা সামরিক শাসক ছিলেন অনেক সময় তারা সংবিধানকে স্থগিত করেছেন, সংবিধানকে কাটাছেঁড়া করে সংবিধানের মূল চেহারাটাকে পাল্টিয়ে দেবার চেষ্টা করেছেন, অনেকটা বিকৃত করে ফেলেছেন আমাদের সংবিধানকে। কিছু কিছু জায়গায় এমন বিকৃত করেছেন যেগুলো নিয়ে আমরা আর ৭২-এর সেই মূল চেহারাটা ফিরে পাওয়াটা আমাদের কাছে অসম্ভব মনে হচ্ছে এখনো, এবং সেটা যেন মনে হচ্ছে যে অনতিক্রম্য একটা যেন প্রাচীর তারা খাড়া করে দিয়েছেন। এত সত্ত্বেও আমি কিন্তু সবসময় বলি যে আমাদের নিয়ে নিক না কেউ পুরো সংবিধান, সংবিধান যদি আমাদের নাও থাকে, সংবিধানটা যদি একদম পুরোপুরি ওটাকে পুড়িয়েও ফেলে দেওয়া হয় এবং যদি ঘোষণা করে যে কালকে থেকে বাংলাদেশ সংবিধান কার্যকরী নয়,
বাতিল ঘোষণা করা হলো, আমার কিন্তু কোনো দুঃখ থাকবে না। কেননা আমি মনে করি যে আমাদের একটা দলিল আছে, যে দলিলটাতে গায়ে কেউ কোনো আঁচড় দিতে পারে না, যে দলিলের একটি শব্দ পরিবর্তন করবার কোনো আইনি অধিকার কেউ কাউকে দেয়নি, কোথাও না, কখনোই না। সর্বকালের জন্য একটি দলিল, যেটা মুক্তিযুদ্ধের সময় আমরা গ্রহণ করেছি, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র। এবং সেই স্বাধীনতার ঘোষণাপত্রে আমরা কেন মুক্তিযুদ্ধ করছি, সেখানে তিনটি উদ্দেশ্যের কথা বলা আছে। ইন অর্ডার টু এনশিওর ফর দ্য পিপল অফ বাংলাদেশ ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি। বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধ অবতীর্ণ হয়েছি বাংলাদেশের জনগণের জন্য সমতা, সামাজিক ন্যায় বিচার এবং মানব সত্তা মর্যাদা প্রতিষ্ঠিত করিবার লক্ষ্যে। এই যে সমতা যোগ সামাজিক ন্যায় বিচার যোগ মানব সত্তার মর্যাদা সমান মানবাধিকার, এই জায়গাটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ, মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য। আমরা যদি এটার প্রতি অনুগত থাকি, এটাকে যদি আমরা ধারণ করতে পারি বুকে, এই উদ্দেশ্যগুলো, এই মূল্যবোধটিকে, তাহলে কিন্তু আর কিচ্ছু দরকার, আমার আর কোনো সংবিধান লাগে না। এটি আমার সংবিধান, এটি আমার পথ পরিক্রমণের আমার নির্দেশিকা, এবং সেই নির্দেশ অনুযায়ী আমি চলতে থাকবো। এবং তাহলেই আমাদের স্বপ্নের বাংলাদেশ, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ, তাহলেই কিন্তু গড়া সম্ভব। কোনো মানুষের প্রতি অবিচার করে, মানুষকে হয়রানি করে, মানুষকে ন্যায় বিচার না দিয়ে, আমার মতো করে ন্যায় বিচারের সংজ্ঞাটাকে নির্ধারণ করে, যেখানে জনগণের স্বার্থ থাকে না, সেভাবে কিন্তু কখনো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠতে পারে না, প্রতিষ্ঠিত হতে পারে না। আমি আজকে যারা শুনছে এই আলোচনা, তাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে বিশেষ করে আইনের ছাত্র হিসেবে আমরা যেন কখনোই আমরা এই মুক্তিযুদ্ধের মূল্যবোধ থেকে যেন বিচ্যুত না হই, সকল সময় যেন আমরা এগুলোকে বুকে ধারণ করি, এবং এগুলো যেন আমাদের কাজে কর্মে আমাদের মননে সকল সময় আমাদেরকে উৎসাহ জুগিয়ে যায়, এবং এটিকে মাথায় রেখেই যেন আমরা আমাদের কাজগুলোকে পরিচালনা করি। তাহলেই আমরা অন্যের সাথে, মানুষের সাথে আমরা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে সক্ষম হব। ধন্যবাদ স্যার। আপনার সাথে গত প্রায় 2 ঘন্টা যে সময়টা আমরা কাটিয়েছি, নিশ্চয়ই যারা আমাদেরকে শুনেছে তাদের জন্য একটা পাওয়ার জায়গা। আপনাকে শুনতে পারাটাই, অনেকে আমাদের সাথে পুরো সময় জুড়ে ফেসবুকে কমেন্টে আমাদেরকে জানিয়েছে আপনাকে। আপনার শিক্ষার্থীরা ছিল স্যার, যারা অনেক আগে থেকে এখন যারা কাজ করছে, বা এখন যারা আপনার শিক্ষার্থী হচ্ছে, সবাই আপনাকে শুনেছে এবং আপনাকে ধন্যবাদ জানিয়েছে। ধন্যবাদ জানানোর জায়গাটা আমাদের জায়গা থেকে স্যার, আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে আরেকটু বেশি ইনলাইটেন করেছেন, আরেকটু বেশি ভাবার সুযোগ দিয়েছেন। তাই আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এর চেয়ে বেশি কিছু হয়তো বলার বা কৃতজ্ঞতা প্রকাশের আর কোনো ভাষা আমাদের কাছে নেই। তোমাকে অনেক ধন্যবাদ, এবং তোমাদের প্ল্যাটফর্মে ধন্যবাদ যে এগুলো সুযোগ আমাকে তোমরা করে দিয়েছো। তবে এই এই দুর্যোগের সময় আমার শেষ কথা থাকবে যে স্টে সেফ, স্টে ওয়েল, নিজেকে ভালো থাকতে হবে, তোমার পরিবারকে ভালো রাখতে হবে, বাবা মা বন্ধুদেরকে ভালো রাখতে হবে, এদেশের মানুষকে ভালো রাখতে হবে, আমাদের সচেতন ভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে, এবং আমাদের এই যে সামাজিক দূরত্ব, এটি যেন আমরা সকল সময় বজায় রাখি, যতদিন না পর্যন্ত একটা প্রতিষেধক আবিষ্কৃত হচ্ছে এবং সেটা ব্যবহার আমরা করতে না পারছি, ততদিন মধ্যে আমাদের জীবনগুলোকে যতটা সম্ভব আমাদেরকে যেন বাঁচিয়ে রাখা সম্ভব, সেই কাজটা আমাদের সকলে মিলে করে যেতে হবে, সরকারকে সাহায্য করে যেতে হবে, এবং যে নির্দেশনা তারা দিচ্ছেন সেই নির্দেশনাগুলো যেন আমরা মেনে চলি, সেইভাবে কাজ করতে হবে। ভুল করতে অনেকের হতে পারে, কাজ করতে গেলে ভুল হতে পারে, অনেক সময় হয়তো আমাদের কাছে মনে হতে পারে যে অনেক কিছু ঠিক মতো হচ্ছে না, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সরকার কিন্তু আমাদের থেকে বিচ্ছিন্ন কোনো কিছু নয়, সরকার কিন্তু আমাদেরই, আমাদের মতো মানুষই, আমারই বাবা, আমারই ভাই, আমারই সন্তান, কিন্তু তাদেরকে নিয়ে সরকার গঠিত, এবং আমি কিন্তু সেখান থেকে বাদ যাই না। শুধুমাত্র সমালোচনা নয়, সমালোচনার জন্য সমালোচনা নয়, আমরা চাই যে সব কাজগুলো আমরা সকলে মিলে যদি বন্টন করি, দায়িত্ব যদি ভাগ করে নিই, সকলে মিলে যদি দেশটাকে ভালো করতে চাই, নিশ্চয়ই আমাদের দেশটি হবে সোনার বাংলাদেশ। সকলকে অনেক অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার আপনাকেও ধন্যবাদ, যারা আমাদেরকে এতক্ষণ ধরে শুনেছেন আপনাদের সকলকে ধন্যবাদ। আর সমতা, সামাজিক ন্যায় বিচার এবং মানব সত্তার প্রতি যথার্থ সম্মান, এই নীতিতে অটল থেকেই হয়তো আমরা সামনে এগিয়ে যাব এবং আমাদের লক্ষ্য অর্জনে এর কোনো বিকল্প নেই। আসলে সবাই ভালো থাকবেন, যেমনটি স্যার বললেন এই সংকটের সময় নিজে ভালো থাকবেন, নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন, কারণ আমরা ভালো থাকলেই দিন শেষে গোটা বাংলাদেশ একত্রে ভালো থাকবে। সিআইএডিআর এর পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি আমাদের এই সাক্ষাৎকার সিরিজ আইনের গুরুর আগামী পর্বে। আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। ততদিন সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।